জয় অন্তুর হাত মুচড়ে ধরে কাছে টেনে নিয়ে এলো। হাঁটতে খারাপ লাগছিল না। পরিবেশটা ভয়ানক সুন্দর। অন্ধকার গাঙের পানি কালো দেখাচ্ছে। গাছগুলো যেন কাঁচা রাস্তার দুই ধারে জীবিত, সব সারি ধরে দাঁড়িয়ে। ওরা ক্ষেতের মাছ দিয়ে হাঁটছিল। দুপাশে ধানের ক্ষেত। অনেকক্ষণ পর পকেট থেকে একটা ছোট্ট বডি স্প্রে বের করে শরীরে লাগালো জয়। তারপর আবার চলতি পথেই হিপফ্ল্যাক্সে মুখ দিল। অন্তু একবার জিজ্ঞেসও করেনি কোথায় নিয়ে যাচ্ছে জয় ওকে। নিঃশব্দে হেসে জিজ্ঞেস করল, ঘরওয়ালি, একবারও তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছি? অন্তু হাসল। এ জগতে আমার হারানোর মতো কিছুই নেই, সুতরাং পিছুটান নেই। আছে জানটা, অথচ পিছুটান না থাকলে জান হারানোর স্বাভাবিক ভয়টা থাকে না মানুষের। জয়ের মনে হলো সে আবারও নিজের গুণগুলো তার ঘরের বিরোধীর বৈশিষ্ট্যে খুঁজে পেল। বেসিক ফিচার সব জয়ের, আর মিলেও যায় সবগুলো। অন্তু বলে চলে, আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার? তোমার আমাকে ভয় লাগে না? গম্ভীর হলো জয়। না, লাগে না। আগে লাগতো, বিয়ের আগে, পরে আর লাগে না। অন্তু ভালো করে দেখল। সে কখনো কাঠের বাড়ি দেখেনি। দাঁড়িয়ে আছে তেমন একটা বাড়ির সামনে, একটা বাগান। অন্তুর মনে হলো এটা কি আমের নিবাস? চারপাশে মাঠ, প্রাচীরের ভেতরের বাগানটা বড়। সেখানে শুধু গাছ আর গাছ। পেছনে অল্প কিছু মাঠ, তারপর বেয়ে গেছে গানটা। অন্ধকারে অদ্ভুত লাগছিল গোটা পরিবেশ। জয়কে জিজ্ঞেস করল, এটা কি আপনাদের বাড়ি? না। আমার বাপদাদারে কি পাগলে থাপড়াইছিল যে এরকম ঝোপঝাড়ের মধ্যে বাড়ি করতে আসবে? এসো, প্রাচীর টপকাতে হবে। আশ্চর্য, আমরা কি চুরি করতে যাচ্ছি? যাব না আমি, প্রাচীর টপকাতে পারবো না। থাপ্পড় মারি একটা। সময় নষ্ট না করে যা বলতেছে সেটা করো, আমি উঠিয়ে দিচ্ছি। অন্তু গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আমি প্রাচীর টপকাতে পারবো না। আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে ঢুকতেই হবে। মেয়ে মানুষ এত ঘাটতাড়া? সবসময় ধৈর্যের পরীক্ষা নিতে খাতা রেডি রাখো। জয় এক লাফে প্রাচীর টপকে ফেলল। সেই শব্দে পাহারাদার সতর্ক হলো। এরপর যেই গেট খুলতে গেল, অমনি রাইফেল হাতে দারোয়ান উঠে দাঁড়ালো। এই শালা, কেডারে? থাম, বুক ঝাঁঝরা কইরা দিমু একদম। হামজার লোক নিযুক্ত করেছে তা জানতো জয়, তবে সেই লোক যে জয়কেও চেনে না ঠিক মতো, এ তো মুশকিল। জয় বোঝানোর চেষ্টা করল, বসির ভাই আমি। লোকটা বিনা নোটিশে চট করে গুলি চালালো। শর্ট রেঞ্জের ডাবল বুলেট রাইফেল। দূরত্ব বড় জোর 1 গজ না। বুলেট একটু ছুঁয়ে গেলেও জয়ামিরের মৃত্যু নিশ্চিত। গুলি সে তাক করলো জয়ামিরের বুকের বাঁ পাশটাই। লোকটা ভুল যেটা করলো, গুলি ছোড়ার আগে রিলোড করলো একবার, এবং শব্দ কানে যেতেই জয় নিচু হলো। গুলিটা লাগেনি দেখে বসির আবার গুলি চালাতে প্রস্তুত। জয় বকে উঠল। কাউকে ভেতরে যেতে দেবার অনুমতি নেই। সে কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে হামজার মনোযোগ আয় করতে চায়। দ্বিতীয় গুলিটা চালালো বসির। অন্ধকারে নিশানচ্যুত হয়ে গেল। জয় প্লেস ক্রস করে এগিয়ে এসে হাতটা চেপে ধরল বসিরের। গুলি চালাবা, দেখে শুনে চালাও সম্বন্ধিত চ্যাংরা। তোর আব্বা যে দাঁড়ায় আছে, হুঁশ করে ফায়ার করবি তো। রাইফেলটা কেড়ে নিয়ে লোকটাকে মাটিতে ফেলে মুখের ওপর পায়ের হাইবুটটা চেপে ধরল। স্যাঁতসেঁতে মাটিতে বসিরের মুখটা গেড়ে যাচ্ছিল। গা ছমছমে ভোতা গোয়ানির আওয়াজ করছে বসির। দম আটকে আসছে। জয় তবুও পা তুলল না। অনেকক্ষণ মাটিতে মাথাটা চেপে ধরে রইল জুতা দিয়ে। আনুমানিক মরার অল্প আগে ছেড়ে দিল। উবু হয়ে বসে বলল, আমি জয়ামির। লোকটা উঠে দাঁড়াতে পারল না, তবু একবার হাত উঁচিয়ে সালাম ঠুকতে চেষ্টা করল। জয় চাবিটা নিয়ে গেট খুলে দিল। অন্তু দৌড়ে ভেতরে ঢোকে। কি হয়েছে আবার ভেতরে? গুলি চলল যে, বেঁচে আছেন? জয় আলগোছে হাসে। মরিনি এখনো, অন্তু বলল। তাইলেই হলো। আমার আবার ফিরতে হবে এখান থেকে, একা তো যেতে পারবো না আপনি ছাড়া। জয় হো হো করে হেসে উঠল। অন্তুর হাত ধরে কাদা পার করিয়ে গেট আটকে ভেতরে এগিয়ে এলো। দরজায় কড়া নাড়ল। দরজা খুলল মিনিট 2 পরে। অন্তু অবাক হয়ে যায়। রূপকথা মিষ্টি হেসে অন্তুর হাত ধরে। কেমন আছো মিষ্টি মেয়ে? জয় বুট পরেই ভেতরে ঢুকছিল। রূপকথা চেঁচালো, খবরদার, কাদা পায়ে ঢুকবে না জয়, জুতা খোলো। জয় সারেন্ডার করার মতো 2 হাত উঁচু করে জুতো ধরল। 2 হাত উঁচু করে জুতো খুলল। বাড়ির ভেতরটা আলো আধার। অন্তু সেই আলো আধারে দেখে কেউ সোফায় বসে আছে। সেন্টার টেবিলের ওপর ল্যাপটপ। সে তাতেই কিছু কাজ করছে, এবং ল্যাপটপের আলোয় মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল। পড়া গাছগর না? হ্যাঁ, তাই তো। সে আর রূপকথা এখানে কি করছে? জায়গাটাই বা কোথায়? বিছানায় শুয়ে অল্প একটু চোখ লেগে গেছিল হামজার। আচমকা চেকে উঠল। রিমি বিছানার এক কোণে জানালা ধরে বসে আছে। হু হু করে এসির ঠান্ডা বাতাস আসছে, তবুও জানালার কাঁচ খোলা রেখেছে। আন্দাজ করা যায় রাত প্রায় শেষ।
আজকাল রাতটা বিভিন্ন ভাগে বিভক্ত, তবে কোনো ভাগেই ঘুমের সুযোগ নেই। হামজা এদিক ওদিক তাকালো, গলাটা ঘেমে ভিজে গেছে, ফতোয়াটা চিটচিট করছে, এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে বাইরে। আনমনে বসে থাকা রিমিকে আঁধারে অদ্ভুত লাগছিল। হামজার কপালে চিড়চিড় করে উঠল। ঘুমের প্রচণ্ড ঘাটতি পড়ে গেছে কিছুদিন। উঠে বসতেই প্রথমে জয়ের চিন্তা মাথায় এলো। পাগলটা কি করছে কে জানে। রিমি জানালা থেকে মুখ না ফিরিয়েই বলল, উঠলেন কেন? কিছু চাই? তুমি ঘুমাবে না? ঘুম আসছে না। এভাবে শরীর খারাপ করতে চাও? রিমি কিছুটা সময় নিয়ে বলল, গতকাল আব্বু কল করেছিল। তোমার চাচার লাশ তো এখনো মর্গে, বাড়ি আনলে নিয়ে যাব, দেখে আসবে। যেতে চাইনি তো। তাতে কি, কাকা তো। দেখতে যাবে না শেষবার? রিমি ম্লান হাসল। তা কেমন যেন দেখালো। উদাস স্বরে বলল, আপনার মস্তিষ্ক এত ধারালো আর জটিল হামজা? হঠাৎ এই কথা? এখনকার কথাই চিন্তা করুন না। আমি শুধু বললাম আব্বু কল করেছিল, ব্যাস। গোটা কাহিনীটা মুখস্থ পড়ার মতো বুঝে তার উপস্থিত জবাব দিয়ে দিলেন, ঠিক যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হামজা হাসে। বোকা বেগম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও স্বয়ং মানুষের বুদ্ধিমত্তার একটা অংশ মাত্র। রিমি চমকালো। কিছুক্ষণ চুপ থেকে আনমনে বলল, আপনাকে আমার আজকাল ভীষণ ভয় লাগে। বুঝি, তবে তার যুক্তি নেই। ফিরে তাকায় রিমি। নেই? আমি তোমার জন্য ভয়ঙ্কর না। নারীদেরকে আমার ভয়ও নেই, ভরসাও নেই। আমি বিশ্বাস করি নারী মমতাময়ী জাত। ওদেরকে আদর ও মমতায় ভিজিয়ে থামাতে হয়, অথবা কৌশলে, যতক্ষণ না তারা নিজেদের গণ্ডি পেরিয়ে পুরুষের কাছে বাগড়া দিতে আসে। তবুও যথাসম্ভব খোলাখুলি জখম করতে নেই। করলে কি, ওরা কুচক্রী হয়ে ওঠে। আর একজন কুচক্রী নারী যদি কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, সারা দুনিয়া একাকার হয়েও তার সমাধান দিতে পারে না। রিমির মনে হলো তার নিখুঁত উদাহরণ যেন আরমিন। এই লোক পারিপার্শ্বিকতা সব বোঝে, তবুও অনড়। অন্ধকারেই হামজার ভরাট বলিষ্ঠ বুদ্ধিদীপ্ত মুখটার দিকে চেয়ে রইল। এরপর জিজ্ঞেস করল, আমি বুঝি না কেন আপনাকে একটুও। আপনি আসলে কোন দিকে এগোচ্ছেন? আমি দিক ঠিক করি চলতি পথে। যখন চলতে শুরু করলাম তখন কোনো গন্তব্য বা পথ ঠিক করে রাখিনি। শুধু একটা পণ করেছিলাম, এই পথ চলা মৃত্যুর রোদ ছাড়া থামবে না। মাঝপথে যা পেয়েছি সব কুড়িয়ে নিয়েছি। এখনো ঠিক সেভাবেই চলছি। সামনে যা পাবো তা হাত ভরে কুড়িয়ে নেব। থামবো কোথায় তা অজানা। সামনের রাস্তা তো বন্ধও থাকতে পারে। তার বউ বুদ্ধিমতী হয়ে উঠছে। হামজা আওয়াজহীন হাসে। কেউ একজন বলেছিলেন, যতদূর রাস্তা দেখা যায় ততদূর অন্তত এগিয়ে যাও, পরের পথ সামনে পৌঁছাতে পৌঁছাতে পেয়ে যাবে। মানুষ অভিযোজন সম্পন্ন প্রাণী। পরিবেশ যাই হোক, তারা মানিয়ে নিয়ে বাঁচতে জানে। রিমোট তুলে এসিটা অফ করে দিল। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। শেষ রাতে ঘর ঠান্ডা হয় এমনই। রিমি জানালার দিকে পিট করে দেয়ালে হেলানা দিয়ে বসে। কেমন ভঙ্গুর স্বরে বলে, হামজা, আপনি জানেন আমি আপনার এক অপূরণীয় রকমের ক্ষতি করেছি, এবং সেটা ছিল আপনার শাস্তি। হামজা ভ্রু জড়ায়। শাস্তি? রিমি বলে, বিশাল শাস্তি। হামজা দাড়িতে হাত বোলায়। রিমি অদ্ভুতভাবে হাসে। আপনার দুটো নিষ্পাপ সন্তান খেয়েছি আমি, যদিও জানি না পাপী বাপের সন্তানেরা নিষ্পাপ হয় কিনা। শেষের দিকের নারী কণ্ঠটা কেঁপে ওঠে রিমির। হামজা নিথর হয়ে বসে রইল অনেকক্ষণ। তাকে থমকাতে চমকাতে দেখা যায় না, আজ যেন বিমূঢ় হয়ে গেছে। বেশ খানিক পর হামজা গা ঝাড়া মেরে রিমির কাছে এসে দুই বাহু চেপে ধরল। গলার স্বর বর্বর হয়ে উঠল। কি করেছ তুমি? রিমি ফুঁসে ওঠে, আমি আপনাকে পুরুষত্বহীন করে দিয়েছি। একবার নয়, দুইবার। শুনেছি পুরুষ পরিপূর্ণ হয় তার সৌর্য সন্তান দ্বারা। আমি আপনাকে তা থেকে বঞ্চিত করেছি। কারণ যে অন্যের সন্তানের প্রতি সামান্য মানসিকতাবোধ রাখে না, তার নিজের বাপ হওয়ার অধিকার নেই। আমার তো এইটুকু ভরসা নেই আজ আপনার ওপর যে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনার নিজের সন্তানকেও কোথাও বাজি রেখে ঘরে ফেরেন। কথা শেষ করতে পারে না রিমি। হেঁচকে উঠে গেল গলার কাঁপুনিতে। হামজার নিঃশ্বাসের আওয়াজ হিংস্র হয়ে উঠছিল। হতবাক হয়ে গেল সে। এই কাকে দেখছে সে? এটা তার রিমি নয়। কার আঁচড় লেগেছে তার নমনীয় বোকা রিমির গায়ে? ক্ষিপ্ত শ্বাসগুলো বিক্ষিপ্ত স্রোতের মতো আছড়ে পড়ছিল রিমির ওপর। বুকের ওঠানামা বেড়ে গিয়েছিল নিষ্ঠুর মানবটার। রিমি ভেজা চোখেও তা দেখে এক প্রকার জিতে যাওয়ার সুখে ভেসে যাচ্ছিল। সে পেরেছে, সে একটু হলেও পেরেছে তার ঘরের দুর্যোধনের অশান্তির কারণ হতে। অথচ সে একসময় লোকটাকে পাগলের মতো ভালোবেসেছিল। আজকের কথা বলতে পারে না। আজ তার অনুভূতিরা হামজার ওপর আজব রঙে রংচটা। হামজা ঝাড়ি মারল রিমিকে ধরে। দুটো সন্তান এসেছিল তোমার পেটে? আমার সন্তান? দুটো সন্তান?
হামজা দু হাতে মুখ ঢেকে অস্থির হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে। রিমি চাপা ক্ষোভে ফুঁসে উঠল, হ্যাঁ হ্যাঁ, আর তাদের আমি খুন করেছি। এরপর ঝরঝর করে কেঁদে উঠল তার মাতৃচিত্ত। এই 2 হাতে ধ্বংস করে দিয়েছি তাদের। তারা জানুক আপনার মতো একটা নিষ্ঠুর বাপই শুধু নয়, একটা নিষ্ঠুর মাও আছে তাদের। হামজার সৌম্যশ্যাম শরীরটা ভিজে উঠেছে। একটানে ফতোয়া খুলে ফেলল। সুস্থির পুরুষটির মাঝে অস্থিরতা বড্ড বেমানান। যে লোকটা নিকটাত্মীয়দের মৃত্যুতে অনর পাথরে, সেই লোকটা যখন ছোট্ট রিমির এক বিমূর্ত নিষ্ঠুরতায় এমন পাগলপাড়া হয়ে ভঙ্গুর হলো, রিমির কাছে ভীষণ আজব লাগছিল। সে মুখে 2 হাত চেপে ধরে হুহু করে কেঁদে উঠল। প্রতিক্ষণে তার নারী হৃদয়ে ক্ষরণ চলছে। প্রতি মুহূর্তে সে জ্বলন্ত চিতায় দগ্ধ হয়। এত উৎপীড়ন হুট করে যেন নাজিল হয়েছে তার জীবনে। আর পথ দেখানোর জন্য আরমিন। ভুল সঠিক সে জানে না। রিমি শুধু জানে আরমিন বিশেষ, অবিশেষ এক চরিত্র, যাকে এড়ানো যায় না। আরমিনের প্রতি অদম্য ঝোঁক অনুভূত হচ্ছিল। ওই মেয়েটার প্রতিটা কথা অব্যর্থ তীর। আরমিন বলেছিল, রিমি আপনি দেখবেন এই সমাজের ক্ষমতাসীনেরা একই ঘটনার প্রেক্ষিতে নিজের ও সাধারণ মানুষের ক্ষেত্রে রাত ও দিনের মতো 2 রকম ধর্মের খেলা দেখাবে। রাজার ছেলে লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই রিমি। এই হামজা ও জয় প্রতিক্ষণে তাই দেখায়। রিমি অবাক হয়, সে রাজনৈতিক পরিবারে জন্মেও কখনো মানুষ ও সমাজের গঠন দিক নিয়ে এমন ভাবনায় অবতীর্ণ হতে পারেনি যেসব আরমিন ভাবে ও করে। সুতরাং ক্ষেত্র মানুষের জীবনধারা ঠিক করে না, মানুষের নিজস্বতাই বরং এক একটা ক্ষেত্রকে বেছে নেয়। জয় পরাগকে বলেছিল, ওনাকে নিয়ে বাহির হয়ে যান আপনি। রূপকথা দৃঢ় স্বরে বলেছিল, আমি কোথাও যাব না জয়, তুমি আমাকে ঠিক কতটা দুর্বল ভাবো? জয় জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। মহিলা মানুষকে লাই দেবারও নয়, আবার তাদের সামনে বাহাদুরি দেখানোরও নয়। এমনিতে ওরা পুরুষের অধীনস্থ, দুর্বল, অবলা। তাদের উপর বাহাদুরি দেখানো অথবা মূল্যায়ন করা দুটোই ছোটলোকি ব্যাপার স্যাপার জয়ের কাছে। অন্তত মুস্তাকিনের পরাগ হয়ে যাবার বিষয়টা নিয়ে প্রশ্ন করেনি। তাতে জয় অবাক হলো। রূপকথা জেদ ধরে বসে থাকে, আমি কোথাও যাব না। কি করবে তুমি? আসলে আপনি থাকলে আমি আমার কাজে সামান্য অপ্রস্তুত বোধ করব। মেয়ে লোক, তার উপর তার ছিল হাসে রূপকথা। নারী বিদ্বেষ বা অবমাননা যায়নি এখনো? অন্তু, তুমি কি করলে এতদিন ধরে? ওর ভেতরে এখনো পৌরুষ অহংকার ভরপুর দেখছি। কথা না বাড়াই কথা আপা, পরাগের সাথে চলে যান। যাব না আমি, বলেছি তো। আর কোথায় যেতে বলছ? জয়ের চোখে মুখে নিদারুণ গাম্ভীর্য। সোফাতে বসে টাকনুর কাছে প্যান্টটা ঠিক করছে অকারণে। ঢোকার পর মুচকি হেসে পরাগ একবার অন্তুকে জিজ্ঞেস করেছিল, ভালো আছেন ম্যাডাম? অন্তু বিনিময়ে কেবল অতি সামান্য হেসেছিল। সে বুঝেছে জয়ের মতো ধূর্ত শিয়াল অকারণে এমন একটা জায়গায় আসার লোক না। জয় খানিক বাদেই আচমকা হাসল। কেমন অপার্থিব ভয়ঙ্কর সে হাসি। রূপকথাকে বলল, যান দেখা করে আসুন একবার। কাঠের এই বিদেশি গড়নের বাড়িটা রাজা নাস্কর পলাশকে উপহার দিয়েছিল। বাগান বাড়ি অবসর কাটানোর জন্য ভালো, চমকপ্রদ সুন্দর বাড়ির ভেতর বাইরের পরিবেশ। বেসমেন্টের দরজা ঠেলে রূপকথা ভেতরে ঢোকে। ঘুটঘুটে অন্ধকার, কারো রুদ্ধশ্বাসের ভোঁতা আওয়াজ পাওয়া যাচ্ছে। আলো জ্বালায় রূপকথা। মেঝেতে পড়ে আছে পলাশ, ডান পায়ে শিকল আটকানো। সেটা না থাকলেও ছোটার ক্ষমতা নেই। শরীরে ড্রাগের মাত্রা অত্যাধিক। 2 দিন মেলাটোনিন পুশ করা হয়নি, অর্থাৎ ঘুমায়নি পলাশ 2 দিন। প্রায় মরণ সমান তা। তার একাধিক মানসিক রোগের মাঝে তীব্র ঘুমহীনতা একটা। ওকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর পর একবার নরকবাস হয়ে আবার পৃথিবীতে ফিরেছে। ফর্সা দেহটা ফ্যাকাশে হয়ে গেছে, যেন দেহের রক্ত সবটুকু বের করে নেওয়া হয়েছে কোনো চোষক দিয়ে। চোখের মণিতে রক্ত জমাট বেঁধে দানা হয়েছে। শুধু হালকা আলোতে চোখের মণিটা জলজল করছিল। হাতের বিভিন্ন স্থানে ফুটো, এবড়ো থেবড়ো ইঞ্জেকশন পুশ করা হয়েছে। তবুও যেন কই মাছের জান। এই অবধি যে সাজাটুকু পলাশ পেয়েছে, যে কারো সাধ্য নেই তা সহ্য করে বেঁচে থাকার। 2 দিন আগে পলাশকে ধরে আনা হয়েছে। ক্রসফায়ারের অর্ডার ছিল। পলাশ সহ ওর দলের 18 জন অথবা বেশি এখনো দেশেই, এবং তাদের মাঝে কমপক্ষে 15 জন সহ সশস্ত্র দিনাজপুরে অবস্থান করছিল। সরাসরি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টিম রাজধানী থেকে নাজিল হয়েছিল পলাশের খাতির করতে। বছরের পর বছর ধরে রাজন আজগর দেশের টেরোরিজমে বহুত অবদান রেখেছে। তার রাখা অবদানে মানি লন্ড্রিং তার মাঝে অন্যতম। কঠিন এক অপরাধ, যদিও এটা গোটা বাংলার সর্বত্র এবং সর্বোচ্চ প্রচলিত অপরাধ। তাই এটাকে অপরাধ না বলা ভালো, কারণ মানি লন্ড্রিং কার্যক্রমটা আমজনতার দ্বারা সাধারণত ঘটে না। এটা ঘটে দেশের উচ্চ আসনে বসে থাকা তথাকথিত জনপ্রতিনিধিদের দ্বারা, অথবা তাদের সাপোর্ট থাকা ক্রিমিনালদের মদতে।
যাদেরকে রাজনীতিবিদ বলা হয়, জনসেবক ও উন্নয়নের কর্ণধার বলা হয়। তারা কিছু করলে নিশ্চয়ই জনগণের ভালোর জন্যই করেন। দেশের অর্থ সম্পদ চুষে নিয়ে বিদেশে ব্যাংক লকার ভর্তি করাটা নিশ্চয়ই এক প্রকার দেশ সেবাই, হোক সেটা নিজের দেশের পেছন মেরে অন্য দেশের অর্থব্যবস্থাকে সাপোর্ট করা। এই অর্থ চোরাচালানের কাজে রাজনীতিবিদ এবং সন্ত্রাস গোষ্ঠী একে অপরের তালাচাবি, একটা ছাড়া আরেকটা অচল। সন্ত্রাসীরা সাধারণত পুঁজিবাদের নামে বিশাল ব্যবসার মতো দেখতে একটা ক্ষেত্র তৈরি করে, তার মাধ্যমে দেশের বাইরে একদম নিরাপদ উপায়ে অর্থ চালান করার সুগম সুযোগ করে দেন দেশের সম্মানিত উচ্চ শ্রেণীর জনপ্রতিনিধিগণ। অথচ এই অর্থ আসছে কোত্থেকে এবং এর মূল খাত কোথায় তা জানার উপায় থাকে না হাত বদল হতে হতে। সর্বশেষ যেই হাত থেকে অর্থ হস্তান্তর হয় তা দেখে লাগে অর্থ পুরোটাই বৈধ, এক লিগ্যাল বিজনেস ইন্টারেস্ট টাইপ কিছু। অপরাধ কোথায় এই অর্থে? মূলত পলাশের মাধ্যমে চালান করা অর্থগুলোর অধিকাংশই ছিল দেশের জনপ্রতিনিধিদের দেশ শোষিত মাল, ভদ্র ভাষায় রাজনৈতিক দুর্নীতির মুনাফা। সেটার একটা দৃশ্যমান খাত ছিল রাজন আজগরের বিশাল কারবার, মাদক, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, সম্পত্তি নিলাম, পাচার, খুন, জুয়া ইত্যাদি। পলাশ দিনাজপুরে একজন টাটকা চাঁদাবাজ সুদখোর। তাদের মূল কারবার রাজধানীতে বিভিন্ন স্থানে আবাসিক হোটেল, ক্যাসিনো, জাল টাকা, নারী ব্যবসা প্রভৃতি ধান্দা সব রাজধানীতে চলে। প্রথমত 2002-এ দেশ থেকে প্রায় সন্ত্রাসবাদ নিপাত হয়ে গিয়েছিল অপারেশন ক্লিন হার্টের বদলতে। এর কিছুদিন পর রাজধানীতে ঢাকার সর্দার ইন্ডাস্ট্রিজের মালিক জুলফিকার সর্দারের নাতির হাতে পলাশের বাবা খুন হলো। পলাশের কিছু করার থাকলো না। মূলত তখনই পলাশ ভার্সিটির পড়া ছেড়ে পুরোদমে অন্ধকার রাজনীতি ও কাকার কারবারে মনোনিবেশ করে। কিন্তু সর্দারের নাতির কাছে ঘেঁষার মতো শক্তি হয়ে উঠল না তার। তারপর কিছু দমে গিয়েছিল এবং কি থেকে কি হলো সর্দারের নাতি কোথাও গুম হয়ে গেল যেন। তার সন্ত্রাসীর ধারা কেমন ছিল যেন, নিজে একজন মাফিয়া ও পুঁজিবাদ ব্যবসায়ী, অথচ তার হাতে অসংখ্য পলাশিরা ঝলসে মাটি হয়ে গেছে। সেই এক প্রকার মহাপ্রলয়ের নাম ছিল রুদ্র ইয়াজিন। এরপর যখন 2008-এর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট দেশের ক্ষমতায় এলো, রাজন আজগর ও পলাশ নতুন উদ্যোগ ও উদ্যমে জেগে বসল। হামজা তখন উঠতি রাজনীতিবিদ, ভার্সিটির যুব সমাজ ও ছাত্র সংগঠন তার অধীনস্থ প্রায়। তখন তার উঠা বসা শুরু হলো উচ্চ শ্রেণীর রাজনীতিবিদদের সঙ্গে। পলাশ ও রাজন হামজাকে হাত করল, হামজাও পলাশের সঙ্গ দিল নিজের স্বার্থে। জয়ামির তখন 21 বছরের তরতরে যুবক, অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ জীবনে শেষ হয়ে ত্রাসের পথের যাত্রা শুরু হয়েছে। এরপর রাজন আজগর যেমন রাজধানীতে নতুন নতুন রাজনীতিবিদদের সহচর্য পেতে শুরু করলেন, কারবারেও লক্ষ্মীর ভাণ্ডার খুলে পড়ল। পলাশকেও আর নিজের নামের ভিত গড়তে বেগ পেতে হয়নি। গরিব কৃষক থেকে শুরু করে সর্বসাধারণ, মুদির ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী, অথবা কেউ একটা একাধিক তলা বাড়ির পিলার গড়লেও চাঁদার দায়ে জিম্মি হয়ে যেত। তার বদলে বউ থেকে শুরু করে ঘর বাড়ি সহ তাদের শেষ সম্বলটুকুও পলাশের হয়েছে। বাংলাদেশের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সংস্থা গঠিত হলো 2012-তে। সৈয়দ মুস্তাকিন মহান তখন সেই সংস্থার নতুন পিবিআই অফিসার। তার পোস্টিং ছিল ঢাকাতে। ঢাকাতে রাজন আজগরের ব্যবসা অপরাধ তদন্ত করতে গিয়ে খুঁড়তে খুঁড়তে সেই জাদরেল আইন কর্মকর্তা এলো দিনাজপুর। পলাশের এখানকার কারবারে সেটাই আইনত প্রথম বাধা, এবং তা ছিল মুস্তাকিনের দ্বারা। কিন্তু মুস্তাকিন মহানের এই দুঃসাহসিক কর্মকেই তার কাল হতে হলো, কারণ এটা বাংলার নীতি, মূলত রাজনীতি। মুস্তাকিন মহান কেঁচো ইতিমধ্যেই খুঁজে পেয়ে গিয়েছিল, বহু প্রমাণ আর তথ্য একত্রিত করে ফেলেছিল। তাকে আর কিছুদিন খুঁড়তে দিলে সরাসরি সাপের পুরো বংশধর টেনে বের করে আনত। সেই সুযোগ তো দেওয়া যায় না। এর মাঝে সে একবার গেল কারাগারে জামাত শিবিরের এক বন্দি কর্মীর সঙ্গে দেখা করতে। ব্যাস, জনসেবকদের কাজ সহজ হয়ে গেল। পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সে দেশদ্রোহী মনোভাব পোষণ করে এবং দেশ বিরোধী ও জঙ্গিগুলোর সাথে লেওয়াজ রয়েছে তার। সুতরাং তাকে বরখাস্ত করা হলো। বন্দীরা হলো সব যুদ্ধ অপরাধী, তাদের সাথে দেখা করা অপরাধ, এবং সেই অপরাধে বরখাস্ত কর্মকর্তা সৈয়দ মুস্তাকিন মহান কাজ থামিয়ে দিলে বোধহয় বেঁচে থাকতো কিনা বলা যায় না। কিন্তু তার কার্যক্রম চলছিলই। এত করে গোপনে তাকে সরিয়ে দেওয়ার অর্ডার এলো, যেটা কোনো পার্টির লোক অথবা পলাশ শখের সাথে করে দিত। অথচ তাদের শিকারকে ছিনিয়ে নিল একদিন জয়ামির। সালটা 2013-র মাঝামাঝি। জয়ামির মুস্তাকিন মহানকে খুন করে ফেলল। যখন মুমতাহিনার কেসটাকে মিছে মিছে হ্যান্ডেল করছিল মুস্তাকিন নামধারী পরাগ আজগর, তখন তার কাছে একটা হুমকিস্বরূপ চিরকুট এসেছিল। ধারণা করা হয় ওটা পাঠিয়েছিল মোরসালিন মহান অথবা তাদের কেউ। 2 দিন আগে রাত 2টার দিকে পলাশ ছিল তার দিনাজপুরের 3 নম্বর আবাসে।
ওইটা চেহিলগাজীর মাজারের অদূরে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশে 3তলা বাড়ি। ওর বাড়ির সীমানা থেকে 4 ফুট দূরে পাশের দোতলা বিল্ডিংটা একটা এনজিওর অফিস। এই বাড়িতে কিছু অস্ত্র, চেক বই, ক্যাশ টাকা নেবার উদ্দেশ্যেই ওখানে যাওয়া তার। সেই রাতে তার দক্ষিণ দিনাজপুর হয়ে হাকিমপুর দিয়ে হেলি বন্দরে পলাশের ভারতীয় মাল আসে মাঝে মধ্যেই। বহু চেনা জানা লোক আছে, কিন্তু ব্যাটালিয়ন ফোর্স যে রেডি এবং পলাশকে তাকে তাকে রেখেছে তা পলাশ জানত না তখনও। মাজহার মরার আগে জয়কে পলাশের সম্ভাব্য অবস্থান বলেছিল, কিন্তু হামজার কাছে খবর এলো সে দেশ ছাড়ছে। বড় অঙ্কের একটা ক্যাশপাতি থাকে ওই বাড়িতে। দেশ ছাড়ার আগে ওই বাড়িতে যাওয়ার সম্ভাবনা 90%। এটা কথায় কথায় পরাগ জেনে গেছিল। তথ্যটা সে আইন সংস্থার কাছে পৌঁছে দিয়ে সেরেছে লোক মারফতে। জয়ের মুখের বাংলা গালিও শুনতে হয়েছে এর বদলে। আকাম ঠাপানো সারা একটা কাম করে রেখে দিল। তোমার তর্স হয় না, এখন আর সইতেছিল না? তোমার শ্বশুর আব্বাদের যদি বলতেই হয়, তোকে আমি বলতে পারতাম না? এবার যদি পলাশ কোনোভাবে হাতছাড়া হয়ে যায়, পুলিশ যদি ওকে ধরে ফেলে, ওর বদলে তোমারে কোরবানি দিব বিনা চান্দে। সম্বন্ধীর চ্যাংড়া আমার। পরাগ খিচে উঠল। কথাবার্তা সাবধানে বলবে। পলাশকে তোমার অথবা পুলিশের হাতে দেওয়ার সাথে আমার স্বাদ নেই। আমি শুধু চাই ও শেষ হয়ে যাক। তুমি তোমার মতো ভাবছ, আমি আমার মতো ভাবছি। একটু খেটে ধরো, ও এখনো ওই বাড়িতেই আছে। পারলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও। মনে রেখো, ও কিন্তু একা না। ওর কাকার রেখে যাওয়া চেলা এসে দিনাজপুরে জুটেছে ওর সঙ্গে। বেস্ট অফ লাক। পলাশ তখন মাতাল। সবকিছু গুছিয়ে রেখে সোফায় বসল। শরীরটা আউলে গেছে। কয়েকদিনের হয়রানিতে যাচ্ছে তাই হাল হলো। পরাগকে না মেরে খাওয়ার ইচ্ছে হলো না পলাশের। তার কানে সবই এসেছে, পরাগ কি করেছে। খাওয়া পড়া দিয়ে পালন করে তার সহায়তায় ধ্বংসের মুখ দেখা, আবার তাকে জীবিত রেখে ফেরারি হওয়ায় পলাশের সই ছিল না। তবুও এই অবস্থায় দেশের মাটি তার কাল। তাই কিছুদিন দেশের বাইরে আন্ডারগ্রাউন্ড থেকে পরে আবার ফেরাটাই বুদ্ধিমানের লক্ষণ। সব পরিকল্পনা পাক্কা তার। কিন্তু রূপকথা, সে বাগান বাড়িতে তখনও 10-12 বার কল করেছে। রূপকথা রিসিভ করেনি। পলাশের মাথায় আগুন জ্বলছিল। ইচ্ছে করছিল পরাগকে পরে মারলেও উচিত আগে বউটাকে অন্তত মেরে রেখে যাওয়া। ঘরের বইয়ের বিপদের সময় এমন জোচ্চুরি সওয়া যায় না। তখন রাত 12টা পার। ভাবাও যায় না আইনের বিচ্ছুগুলো এই সময় হানা দিতে পারে। ওর যাত্রা শেষ রাতের দিকে। আজ বন্দর, আগামী রাতে বর্ডারের ওপর। কিন্তু তার আগেই বাড়ি ঘিরে পুলিশের সাইরেন বেজে উঠল। পলাশের বিশ্বাস হচ্ছিল না। সে ভাবল বেশি মাল খাওয়ার কারণে এমনটা হচ্ছে। ততক্ষণে লোহার গেটে তাণ্ডব শুরু হয়েছে। প্রাচীরের ওপর কাচের টুকরো থাকায় প্রাচীর টপকানো যাচ্ছিল না। দারোয়ান ছুটে এলো। পলাশ ভাই, পুলিশ আসছে ভাই। সামনে পেছনে চারদিকে খালি পুলিশ। বাড়ির পেছনে ছোট্ট ডোবা, তার উপর একটা আমবাগান। সেই আমবাগানে পলাশ জুয়ার আসর বসাতো মাঝে মধ্যেই। ওইখানে রুদ্র ইয়াজিদ পলাশের বাপকে মেরে দাফন করে রেখে গিয়েছিল। হাতটা কবরের ওপর ফুলের তোড়ার মতো বিছিয়ে রেখেছিল। সেটা দেখে টের পেয়েছিল কবরে ওর বাপের দেহ শোয়ানো। পলাশের বাড়ির মূল ফটক ভেঙে কালো পোশাকের ফোর্স ঢুকলো ভেতরে। রাইফেল, পিস্তল রেডি। পলাশ অনেকটাই বেহেড তখন। টলমলে পায়ে পেছনের দরজা দিয়ে পেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল। প্রাচীরের সাথে বাড়িটার ব্যাক সাইডে আসার যে রাস্তা সেটাও আটকানো। পেছনের দরজাটা না ভাঙা অবধি অন্তত সময় পাবে পলাশ। ছোট্ট পুলটা পেরিয়ে যাওয়ার সময় উপরতলা থেকে আলো পড়ল ওর ওপর। দ্রুত লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। পেছনের দরজা অবধি আসতে একটু ঘুরতে হবে ওদের। বাড়ির নকশাটা জটিল, কিন্তু ততক্ষণে বাহিনীর কয়েকজন সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেছে। সেখান থেকে গোটা বাড়ির বাইরের আশপাশ ও প্রাচীরের ভেতরটা চোখের আয়ত্তে। পলাশ আটকা পড়ে গেল প্রায়। কম বেশি 10-15 জন বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। বাইরে আরও আছে। পলাশ ঝোপ থেকে বেরোতেই তাকে উদ্দেশ্য করে ফায়ার করা হবে, এতে সন্দেহ নেই। ক্রস ফায়ার জায়েজ হয়েছে ওর জন্য। ওর দলের গুলি করা লাগবে না, শুধু পুলিশের একপাক্ষিক গুলি করে পলাশকে ঝাঁঝরা করে ক্রস ফায়ারের নাম চালিয়ে দেবে। অথচ পলাশের বাহিনী কাছে কোলে ঘেঁষার সুযোগ পাচ্ছে না আপাতত। পলাশের নিষেধ আছে। পরিকল্পনা নাম্বার 2 ওটা। পলাশ জানতো না ঠিক কবে বা কখন, তবে এটা ঠিক জানতো দেশ ছাড়ার আগে একবার জীবন মরণের ঝুঁকি পাড়ি দিতে হবে। যেহেতু তার প্রতিদ্বন্দ্বিতা জয় ও মাঝহারের সাথে, সুতরাং পরিকল্পনা নাম্বার 2তে আছে। যদি কোনোভাবে পলাশ গ্রেপ্তারও হয়ে যায়, কারণ চট করে রাজন আজগরের ভাতিজা পলাশকে ক্রসে দেবে না আইন রক্ষাকারী বাহিনী। তারা এতটা ন্যায়পরায়ণ হলে তো পলাশেরা জন্মাতেই পারত না। তাই পলাশ যদি পাকে পড়ে যায়, সে কোনোভাবেই বাঁচতে চাইবে না, বরং গ্রেপ্তার হতে চাইবে। জয় হামজা যতদিন বাইরে আছে, তার জন্য কারাগারের চেয়ে নিরাপদ জায়গা নেই। আর বাংলাদেশের কারাগার হলো সবচেয়ে বড় কারবারের জায়গা। বিচারের পর পলাশের যদি ফাঁসির আদেশও হয়, তবুও সে কারাগারে নিরাপদ সময় পাবে। সুতরাং তখন বাইরে থাকা দলের লোক, সরকার প্রধান অথবা বাহিনীর মূল হোতাদের মাঝে কারোর সঙ্গে
র্যাকেটিয়ারিং টাইপ কিছু মিছেমিছি তামাশা খাড়া করে বিনিময়ে গোপনে পলাশের মুক্তি দাবি করবে। এতে পলাশ বরং আরও সরকারি কর্মকর্তাদের হেফাজতে কারামুক্তি ও আত্মগোপনের সুযোগ পাবে। এই পরিকল্পনাকে মাথায় রেখে পলাশ বসে রইল ঝোপের মাঝে। দোতলার জানালা দিয়ে দুজন কর্মকর্তা মেশিনগান তাক করে আছে, তবে গুলি চালাচ্ছে না। এইরকম একটা সাংঘাতিক অপরাধী যদি হাতের মুঠোয় থাকে, তাকে গুলি করার মানেই হয় না জিজ্ঞাসাবাদ ও বিচার এবং আইনত শাস্তি এদের জন্য অবধারিত। প্রায় মিনিট 5 পরে পলাশ যখন 2 হাত উঁচু করে আত্মসমর্পণ করে ঝোপ থেকে বেরিয়ে এসে বাগানের খোলা পুলের পাশে দাঁড়ালো, তখনই একদম গটগটিয়ে নেমে এলো অনেক জোড়া পা। দ্রুত দৌড়ে এলো পলাশকে ধরতে। পলাশ হাসছে নির্লজ্জের মতো। সেই তার চিরায়ত প্যাচপ্যাচে হাসিতে জলজলে চোখ দুটো আরও ভয়ঙ্করভাবে জ্বলছে। ওকে এসে 4 জন ঘিরে ধরল। পলাশ কেবল 2 হাত বাড়িয়ে দেয় হাত করা পড়তে। তখনই বিকট আওয়াজ কানে গেল তার। পলাশকে ঘিরে ধরা 2 জন পুলিশ ধপ করে পড়ে গেল নিচে। সময় থমকে গেছে যেন, ভোতা হয়ে গেছে কান তীক্ষ্ণ স্নাইপারের ফায়ারিং সাউন্ডে। সাধারণত স্নাইপার ব্যবহার করা হয় চোরা খুনে, এমন পরিস্থিতিতে ক্রস ফায়ারিং প্রচলিত বেশি। 3 তলার ছাদের ওপর যারা দাঁড়িয়েছিল তাদের মাঝে একজন শেষ, বাকি 2 জন তার দিকে ছুটে যায়। গোটা বাহিনী লণ্ডভণ্ড হয়ে গেল 3 অফিসারের এমন আকস্মিক মৃত্যুতে। তাদের বসের নজর ঠিকই পড়ল ফায়ারিং পাশের সেই এনজিওর বিল্ডিং থেকে হয়েছে, কিন্তু কোন জানালা বা ছাদ কিছুই বোঝা গেল না। বাকি 3 জন তখনও পলাশকে সামলাতে এগিয়ে আসে। তখনই একাধারে 5-6টা আগুন লাগা ককটেলের বোতল একযোগে ছুটে এলো প্রাচীরের ওপাশ থেকে। এমন আকস্মিক আততায়ী হামলায় গোলমাল বেঁধে গেল একটা। এরকম সশস্ত্র গোলাগুলি, সেটাও অদেখা কোনো আততায়ী দল বা কেউ। পলাশের হাসি অল্প দ্বিধান্বিত হয়ে উঠল। তার দল এমন করবে না বোধ হয়। তাহলে পলাশের হাসি পাচ্ছে, দুঃখে না আনন্দে বুঝতে পারছিল না। পায়ের কাছে 2 জন অফিসারের মরদেহ পড়ে আছে। তার একটুও ইচ্ছে নেই জয় হামজার হাতে ধরা পড়ার। এত নিখুঁতভাবে স্নাইপার চালানোর দক্ষতা হামজার আছে, অর্থাৎ 2 জন তাকে পুলিশের হাতে পড়তে না দিতে দৃঢ় প্রতিজ্ঞ। হাতের হ্যান্ডকাফের দিকে তাকালো। এত বছরের পাপের জীবনে এই প্রথমবার এটা পড়তে হয়েছে। বাইরে বোধহয় আততায়ীদের সাথে টুকটাক লুকোচুরিও চলছে পুলিশদের। পাশের বিল্ডিংয়ে জানালা বা ছাদে কাউকে দেখা যাচ্ছে না, অর্থাৎ হামজা নিচে নেমে গেছে। তাহলে জয় কোথায়? গন্ডগোল বাঁধানো শেষ, ফোর্স লণ্ডভণ্ড হয়ে গেছে। পলাশ ভুলেও পালানোর চেষ্টা করল না। সে পুলিশের হাতছাড়া হতে চায় না। আগুন জ্বলছে চারদিকে। পেছনের ডোবার কাছে প্রাচীরের ওপার থেকে আরও কয়েকটা ককটেল এসে পড়ল বাগানে। জয়ের ছেলেরা আর পলাশের দলের চালারা সব একাকার হয়ে গেছে। উদ্দেশ্য আলাদা হলেও আপাতত কাজ একই 2 দলের, পলাশকে পুলিশের হাতে পড়তে না দেওয়া। ককটেল একটা পলাশকে ঘেঁষে গেল। দ্রুত মাথা নামিয়ে বকে উঠল পলাশ। রূপকথার জন্য বেশ টেনশন হচ্ছিল। ওকে কি ধরা হবে? ও তো কোনো দোষ করেনি। তার নিজের বউকে আঘাত করার অধিকার শুধু তার আছে। পাশের বিল্ডিংয়ে বাহিনীর 3 জন ঢুকে পড়ল। হামজা তখনও বিল্ডিংয়ের ভেতরেই। দোতলায় নেমে এসেছে ছাদ থেকে। দোতলায় প্রধান কার্যালয় এনজিওটির। একাধিক কেবিন আর ডেস্ক সাজানো এক এক ইউনিটে। বাথরুমের দেয়ালের আড়ালে দাঁড়ালো হামজা। বাহিনীর লোক প্রথমত ছাদে উঠবে, কারণ ওরা নিশ্চিত বুঝেছে ফায়ারিং ছাদের ওপর থেকে হয়েছে। হাতের M24 স্নাইপার রাইফেলটির ওজন কম বেশি 15-16 পাউন্ড। সেটাকে ঠ্যাঙে ঠেকিয়ে রুমাল দিয়ে মুখ মাথা বেঁধে ফেলল। ঘুটঘুটে অন্ধকার গোটা বিল্ডিং। ওদের হাতে টর্চ আছে অবশ্যই, তবে সেটার আলো সরু সামনের দিকে, বাকিটা অন্ধকার। ওরা যখন দরজা পেরিয়ে সোজা হুড়হুড় করে দোতলার ইউনিট ঢুকে পড়ল, হামজা পায়ের স্যান্ডেল খুলে হাতে ধরে আস্তে করে বেরিয়ে এলো অন্ধকারে। নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির পেছনে ডোবার ধারে এগিয়ে গিয়ে আমবাগানের ধারে ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। জয়কারও অস্তিত্ব টের পেতেই পেছন না ঘুরেই পিস্তলের মুজলটা হাত বাঁকিয়ে তার পেটে তাক করে। হামজা শান্ত স্বরে বলল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না, এই ঝোপটাকেও সার্চ করা হতে পারে, এগিয়ে যা। জয় খ্যাক খ্যাক করে উঠল। ভাই, তুমি এখানে কার বল লাগতে এসো? ফোর্স চারদিকে ছড়াই পড়ছে। কবির দাঁড়ায় আছে মোড়ের ওই পারে, বাড়ি যাও। আরমিন, ভাবি, তুলি বাড়িতে একা আছে, কেউ নাই কিন্তু বাসায় ওরা ছাড়া। হামজা জয়কে ছোট্ট একটা প্যাকেট চাকু ধরিয়ে দিয়ে বলল, এটা রাখ। মুখের রুমালটা খুলে জয়ের হাতে পেঁচাতে পেঁচাতে বলল, সাবধানে ব্যবহার করবি ওটা, হাতে লাগলে সর্বনাশ। জয় ঠেলে বের করে দেয় হামজাকে। যাও তুমি, আমার কিচ্ছু হবে না। তখন চারদিকে তোলপাড় হয়ে যাচ্ছে। আরও ব্যাকআপ টিম নিয়ে এসে ভরে গেছে চারদিকে। সব ছড়িয়ে পড়েছে চারপাশে। 3 জন অফিসার অজানা আততায়ীদের গুলিতে নিহত। তাতে খ্যাপা মৌমাছির মতো ছিটকে পড়েছে গোটা এলাকায় সবগুলো। বাহিনীর লোক ভাবেনি পলাশকে ধরতে এলে এমন কাণ্ড হবে, হওয়ার কথাই তো নয় আসলে। কিন্তু হামজা স্পটটা পেরিয়ে বাকিটা পথ আরাম করে আম পাবলিকের মতোই হেঁটে এসে মোড়ের এপারে কবিরকে বলল,
সিচুয়েশন হ্যান্ড আউট হয়ে গেছে। জিপ নিয়ে তুই জয়ের কাছে যা, উল্টো পথ ধরে যাবি, তারপর পলাশের বাড়ির পেছনে আমবাগানের ভেতর ঢুকবি, জয় ওই দিক দিয়ে বের হবে, অন্য উপায় আর নেই। আচ্ছা ভাই। কবির কোনো মতে মাথা নেড়ে গাইগুই করতে শুরু করলো। জয় ভাই বলছে আপনারা বাড়ি পৌঁছাই দিতে। হামজা নীরব চোখে তাকালো। আর আমি কি বলছি? কবির আর একটা কথাও বলল না, চুপচাপ সোজা জিপে উঠে বসলো। যাবার আগে শুধু আস্তে করে একবার বলল, ভাই আপনি কি আলাদা গাড়ি করে বাড়ি যাবেন? বাড়ি যাব না আপাতত, বাড়িতে কয়েকজন রেখে এসেছি, তুই দ্রুত যা। কবির চুপচাপ চলে যায়। হামজা জয়কে এমন অবস্থায় ফেলে বাসায় যাবে, এই ভাবনা ভাবার মতো কঠিন বোকামি করেছে সে, বুঝল। পলাশ তখনও পুলের ধারে দাঁড়ানো, ওর হাতে হ্যান্ডকাপ পরানোর পর পুলিশদের ওর দিকে আর খেয়ালই নেই। পুরো মনোযোগটা 3 মরদেহ ও অজানা হামলাকারীদের ওপর পড়েছে। পলাশের কাছে তখন মাত্র 2 জন রক্ষী, তবুও বেশ দায়সারাভাবে দাঁড়িয়ে, কারণ পলাশের কোনো হেলদোল নেই। সে যেন হাত কড়া পরে বেশ সুখেই দাঁড়িয়ে আছে, হাত দিয়ে মাঝে মধ্যেই পকেট হাতড়ানোর চেষ্টা করছে। একটু লেবু পানি পেলে ভালো হতো, মাথাটা ঝিমঝিম করছে তার। জয়ের মুখ বাঁধা, তবুও বোতলের কর্ক খুলতেই ঝাঁঝালো একটা শ্বাস আটকানো ধোয়ার মতো গন্ধ এসে নাকে ঠেকল। হালকা কেশে উঠল। লোহার গেটের সিটকিনির ওপর অল্প করে তরল ঢালছিল। তাতালো ধোঁয়ায় প্লাস্টিকের মতো ক্ষয় হয়ে গলে পড়ছিল ধাতু। মাটিতে পড়ার পর চিরচির করে শব্দ হচ্ছিল। একসময় গোটা সিটকিনির সিস্টেমটাই ক্ষয় হয়ে পুরো নিঃশেষ হয়ে গেল। জয় বোতলটার ক্রক কোনো মতে আটকে বোতল দূরে ছুঁড়ে মারল। হাতে রুমালের ওপর পড়েছে বোধহয় 2-1 ফোঁটা। রুমাল না পেঁচানো থাকলে হাত গলত। পিস্তলের ম্যাগানিজ খুলে কয়েকটা এম্বো রিলোড করে সাইলেন্সার লাগিয়ে নিয়ে আস্তে করে গেটটা খুলে ভেতরে ঢুকল। শুকনো পাতা পড়ে গাদা হয়ে আছে, হাই বুটের নিচে মরমর করছিল। পলাশ এদিক ওইদিক তাকিতুকি করছিল। জয়কে দেখে ভ্রু কুঁচকে ফেলে। তারপর কেমন একটা অস্থিরতা ঘিরে ধরল পলাশকে। হাজার হোক, এই জয়কে পলাশ ছোট থেকে দেখছে। হোটেলে একসাথে বসে মদ খাওয়া, আড্ডা দেওয়া, তার সামনে এমন নিকৃষ্ট অপরাধীর মতো দাঁড়াতে বেশ অপ্রস্তুত লাগছিল পলাশের। তারা দুজনেই পাপিষ্ঠ, অথচ সেই সব পাপকে ছাপিয়ে আজ এক পাপীর কাছে আর এক পাপী হয়ে ধরা দিল। জয় ইশারায় সালাম দেয় পলাশকে। পলাশ ছাড়া আর কারো সাধ্য নেই জয়কে চেনার, এমনভাবে প্যাকিং করেছে নিজেকে। পুলিশগুলো জয়কে খেয়াল করে রাইফেল তাক করার আগেই লুটিয়ে পড়ল মাটিতে। জয়ের সেমি অটোমেটিক পিস্তলের 3টা বুলেট, 2টো প্রাণহীন দেহ। পলাশ দৌড়ে ভেতরের দিকে এগিয়ে যেতে চায়। ফোর্সের সবাই সামনের দিকে, এটাই বোকামি ওদের। দুজনকে রেখে ওরা নিশ্চিন্তে আততায়ী খুঁজছে। অবশ্য কারণ আছে, এখনো খণ্ডযুদ্ধ চলছে সামনে। পলাশ বাড়ির পেছনের দরজা অবধি পৌঁছালো না। জয় নিখুঁত নিশানায় পলাশের ডান পায়ের গোড়ালি বরাবর শুট করল। থুবড়ে পড়ে যায় পলাশ। তখনই ঢুকল কবিরের সাথে 3 জন। পলাশের মুখে খানিকটা কাপড় গুজে ওকে টেনে বাগানের ভেতর নেওয়ার পর পুলিশের কয়েকজন এই পারে এলো। গোটা ঘটনা পুলিশ বাহিনী পলাশের বাড়িতে ঢোকার 5 মিনিটের মধ্যেই ঘটে গেল। একই সাথে বিভিন্ন দিকে বিভিন্নভাবে সেট আপ হয়ে শেষ অবধি জয় গাড়ি ভাগিয়ে আমবাগান পেরিয়ে ঢুকে পড়ল এক গ্যারেজে। সেখানকার শাটার ডাউন হলো। পুলিশ বাহিনীর নাগালের ভেতরেই তারা তখনও নাগাল ছাড়ানোর ফেরারি। পলাশের পায়ে গুলিটা কোনো মতে ছুঁয়ে গিয়েছিল। নেহাত থামানোর উদ্দেশ্যে গুলি ছোড়া, কোনো মতে রক্ত বন্ধ করে ওকে স্যাডেটিভ ড্রাগ দেওয়া হলো। শেষ রাতের দিকে যখন গাঙের পাড়ের বাড়িতে ওরা পৌঁছালো, রূপকথা চুপচাপ দাঁড়িয়েছিল জানালার ধারে। কবির অবাক হয়ে যায়। হামজা বসে আছে সোফায়, বাড়িতে না গিয়ে এখানে এসে জয়ের অপেক্ষা করছে। কি দৃঢ় বিশ্বাস, জয় জয়ী হয়ে ফিরবে। সে জয়কে সেই ধাঁচেই গঠনগতভাবে কাঠামো দিয়েছে। পলাশের বাড়ি নির্জন জায়গা, কারো সন্দেহ হওয়ার কথা নয় যে পলাশ এভাবে পালিয়ে নিজের কোনো বাড়িতে যাবে। হলেও সে ব্যবস্থা আছে। পুলিশের ধারণা পলাশকে নিয়ে পালিয়েছে ওর দলের লোকেরা। রূপকথা স্বামীকে সেই রাতে একবার দেখেছিল অচেতন অবস্থায়। জয়কে ধরে নিয়ে এসে বেসমেন্টের এই কক্ষে শিকল পরিয়ে রেখেছে। তারপর যেসব অমানসিক অত্যাচার করা হয়েছে সেসব সময় রূপকথা দূরে থেকেছে। ওসব ভালো লাগে না তার। পলাশের গোঙানি কানে এলে নিজের সেই সব দিনের কথা মনে পড়ে যায়। বিশেষ করে বিয়ের সেই প্রথম রাত, তার ফর্সা নমনীয় অক্ষত চামড়ায় পলাশের পাগলাটে থাবা পড়েছিল। তারপর আর সব কত যন্ত্রণা, কত ছটফটানি, প্রতারণা আর বাধ্যগত সেই সব পাপ। নিষ্পাপ এক জাত, মমতাহীনা। রূপকথার নিজেকে নোংরা কীট মনে হয় সর্বক্ষণ। রূপকথা মেঝেতে আঁচল বিছিয়ে বসে। জয় তাকে কতটুকু সময় দেবে পলাশের কাছে থাকার জানা নেই। তার কেমন লাগছে কে জানে, কেমন লাগছে। এই লাগার নাম নেই, বর্ণনা নেই। সে কি শেষবার মানুষের মতো দেখতে এই পশুটাকে দেখছে? বিয়ের আগ অবধি যে তার পলাশ ভাইয়া ছিল, এরপর হলো নরকের দ্বাররক্ষী। আচ্ছা, রূপকথার অস্থির কেন লাগছে? কি সব হিসেব নিকেশ অঙ্ক ঘুরপাক খাচ্ছে জীবনের। অবর্ণনীয় সব অযাচিত অনুভূতিরা নৃত্যরত চারে ধারে।
অনেকক্ষণ বসে থাকে পলাশের মাথার কাছে। খুব ধীরে নিঃশ্বাস পড়ছে পলাশের। রূপকথার অবচেতনা ভাঙল। হিংস্র এক লাথি পড়ল দরজায়। রূপকথা নড়ল না, উঠল না, শুধু বলল, শব্দ করো না জয়, নিশ্চুপ থাকো কিছুক্ষণ। অন্তু জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে। বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর। গাঙের পানি ছলছল বয়ে যাচ্ছে। আকাশে চাঁদ নেই। গাঙের কুলের আবহাওয়া একটু মেঘলা বোধ হয়। রূপকথা যাবার পর পরাগ ল্যাপটপ ছেড়ে বসল। অন্তুর দিকে তাকিয়ে বলল, পলাশ ভাইয়ের শুভাকাঙ্ক্ষীরা যখন তখন হামলা করবেই, আর যদি তা না পারে তো পুলিশ নিয়ে আসবে। পলাশের জন্য এই মুহূর্তে জেলখানার চাইতে সুখকর জায়গা দুইটা নাই। জয় বিশাল এক হা করে হাই তুলল। ব্যাপার না, তুমি আছো না, তুলে দেবো ওদের হাতে। তুমিও তো একই কোম্পানির প্রোডাক্ট। আমি আমার বোর্ডারে নিয়ে ভাগতে পারলেই হলো। পরাগ কাঠের ভারী চেয়ারটা ঠেলে মারল জয়ের দিকে। জয় দ্রুত সরে গিয়ে বাঁচল। লাগলে নির্ঘাত হাসপাতাল। পরাগ শান্ত স্বরে বলল, তোমার মতো বেইমানের উপর ভরসা করাও শালার এক চরম ফাতরামি ছিল। জয় উঠে দাঁড়িয়ে মাছি তাড়ানোর মতো করে হাত নাড়ালো। আমি তো জন্মগত আর খানদানি বেইমান। আমি বেইমানি করি পুরো ইমানদারির সাথে। আমার বেইমানিতে কোনো গাফলতি থাকে না, খাঁটি বেইমানি। কিন্তু ভয় হলো তোমার মতো ইমানদারদের নিয়ে, পবিত্র গাদ্দার। পরাগ মুখ বাঁকিয়ে হাসল। যেমন তোর পেয়ারে পলাশ ভাই আজ শালা হয়ে গেছে, ওই রকম কিছু ঠাপ আমিও খাইছি, বুঝলি না রে? জয় অন্তর দিকে তাকালো। তার খেয়াল নেই ওদের দিকে। পরাগ ল্যাপটপে কিছু একটা দেখে চট করে উঠে দাঁড়ালো। আজ পলাশকে আমার হাত থেকে তুমি বাঁচাতে পারবা না। তোমার নাটক আর নিতে পারতেছি না। মারবাই যখন, তখন ফিল্ডিং মারতেছো কেন এমনি? জয় তাড়াহুড়ো করে পরাগের পিছে যাবার আগে হাতের বোতলের মদ গিলে শেষ করে। তারপর পরাগের পেছনে দৌড়ায়। আবার কি মনে পড়ে দৌড়ে ফিরে আসে। এরপর একটা ভরা বোতল নিয়ে আবার দৌড়। পরাগ গিয়ে দরজায় দুটো সজোরে লাথি মারল। রূপকথার কথা শুনে রেগে উঠল। জয় না, আমি। খোল দরজা। আমার মার কিছু হইলে তোর 14 গোষ্ঠীর অবস্থা আমি তোর ওই বেজম্মার মতো করে ছাড়বো। রূপ, দরজা খোল। রূপকথা অবাক হয়ে দরজা খোলে। বুয়ার কি হয়েছে? আমি কেন এসেছি এখানে? বলিসনি কিছুই। এসে থেকে ল্যাপটপে বসে আছিস। বৃষ্টি ভাষায় রূপকথাকে বকে ওঠে পরাগ। আমার মাকে কোথায় পাঠিয়েছে সেটা শোন। যতক্ষণে বলবে ততক্ষণ ওর আয়ও আছে। চিরকাল তো ফরমাইশ খাটছে, তার বদলে লাথি মানহানি ছাড়া আর কিছুই পাইনি। তোর বাপ মরেছে, এবার ওই শুয়োরের বাচ্চাও মরবে। বাকিটার ভোগ আমার আর মার। তো লোকে। জয় এসে টেনে হিঁচড়ে নিয়ে গেল পরাগকে। পরাগ সমান তালে বকে যাচ্ছে। জয় একবার খামচে মুখটা চেপে ধরল। পরাগ ঝপাট করে এক ঘুষি মারে জয়ের নাকের ওপর। তখন ওরা গাঙের কুলে চলে এসেছে। অন্ধকার চারিদিকে। প্রায় সকাল হয়ে এসেছে। পাখিরা ডাকছে। জয়ের নাক দিয়ে প্রায় রক্ত পড়ে। ঘুষির আঘাতে কপ কপ করে রক্ত বেরিয়ে এলো। আঙুলের ডগায় রক্ত মুছে পরাগকে দুটো ঘুষি সহ শেষ অবধি এক লাথিতে গাঙের পানিতে ফেলে দিল। টাল সামলাতে না পেরে নিজেও গাঙের কুলের কাদায় পিছলে পড়ল। পরাগ পা ধরে টেনে পানিতে নামানোর চেষ্টা করে। জয় শক্ত করে কিসের একটা শিকড় ধরে নিজেকে পানিতে পড়া থেকে বাঁচালো। অথচ পুরো শরীর ইতিমধ্যে ভিজে গেছে। কাদামাটিতে পরনের পোশাক শেষ অবধি ঝাড়া মেরে পরাগকে পানিতে ফেলে বকতে বকতে উঠে এলো। পরাগ পড়ে রইল পানিতে। ফজরের আজানের আগে গাঙে গোসল করা ভালো। গাঙের একধার ঘেঁষে অনেকটাই দূর দেখে এলো জয়। তেমন কেউ ছিল না। কাদামাটি সহ ভেজা শরীরের বেসমেন্টে এসে বসল। আরো কয়েক প্যাক মারা দরকার, নয়তো ঘুম আসবে না। রূপকথা পলাশের কপালে হাত রাখে। কপালটা গরম। তাকিয়ে রইল। নিজের শরীরের শুকনো ক্ষতগুলো চিরচির করে উঠছে যেন। পলাশের সামনে নিজেকে ক্ষতবিক্ষত পড়ে থাকতে দেখেছে অজস্র বেলা, কিন্তু পলাশকে কখনো এইভাবে দেখা হয়নি। রূপকথা আনমনে বলে ওঠে, জানো জয়, বিয়ের 3 বছরের মাথায় আমার গর্ভে একটা সন্তান এসেছিল। জয় হিফ্লাক্সে দুটো চুমুক দিয়ে বলল, শুনছিলাম। রূপকথা বলে চলে, তখন আমার গর্ভাবস্থার 4 মাস। সেই সময় এক রাতে পলাশের হাতে পড়লাম। পরদিন সকালে আমার গর্ভপাত হলো। 2 সপ্তাহ হাসপাতালে থেকে আমি খুব কেঁদেছিলাম জানো। জয় মাথা নাড়ল। কাঁদা তো ভালো, চোখের জীবাণু, ব্যাকটেরিয়া, ময়লা সব চোখের পানির সাথে ধুয়ে মুছে যায়। হোয়াট এভার, অ্যাকসিড মারবেন? দুঃখের সময় এটা ভালো কাজ দেয়। রূপকথা তাকালো। একই সুরে বলতে লাগলো, তুমি জানো পাপীর ঘর করা কারাবাসের চেয়েও কঠিন। পাপিষ্ঠর সাথে বাস করতে করতে বড়জোর পাপী হওয়া যায় ঠিক মতো। এর বেশি উপকার নেই। জয় ঘাড় ঝাঁকালো। আপনি এইসব মেয়েলি দুঃখের কথা আমায় শুনিয়ে কোনো ফায়দা পাবেন না। এক ফোঁটা সান্ত্বনা অবধি না। রাদার আমার বউকে শোনান, সে নিজেও ভুক্তভোগী। তাই সে আপনার দুঃখ বুঝবেও, সহমত পোষণ করবে। আবার মাল মশলা মেরে নিজের দুঃখের পেঁচালো শোনাবে, আলাপ জমবে ভালো। তার চেয়ে বড় কথা, আমিও আপনার স্বামীর তরিকারই মুরিদ।
আমার কাছে এসব কাহিনী শোনানোর ধান্দাটা লস প্রজেক্ট হয়ে যাবে। রূপকথা বসে রইল চুপচাপ কিছুক্ষণ। সে বিদেশ থেকে লেখাপড়া সেরে দেশে ফিরে কয়েক ঘাটছিল এতগুলো বছর। পরিস্থিতি বিশেষ পারিপার্শ্বিক সকল অর্জন ফিকে পড়ে যায়। যার বাবা জঘন্য অপরাধী, স্বামীটা হিংস্র পশুকেও হার মানায়, রূপকথার কি করা উচিত ছিল সেই অবস্থায়? শেষ রাতে পলাশ চোখ খুলে উঠে বসলো আস্তে করে। রূপকথাকে বসে থাকতে দেখে চমকে গেল। জড়ানো গলায় বলল, রূপ। রূপকথা জবাব না দিয়ে তাকিয়ে আছে। পলাশ বলল, ওরা তোকে আটকে রেখেছে রূপ? রূপকথা অপলক তাকিয়ে বলে, নিজের বাড়িতে আটকে রাখা কেমন? আমি তো এখানেই ছিলাম। পলাশের হাত দুটোই গভীর ক্ষত, পেরেক কাঁথা হয়েছে হাতে। দক্ষ এই কাজটা হামজার। কাঠের আসবাবে পেরেক কাঁথার মতো করে পলাশের হাতে পেরেক মারা হয়েছে। চাপটি ধরা রক্তের দানা হাতে কাদামাটির মতো শুকিয়ে আছে। সেই হাত বাড়িয়ে পলাশ ছয় রূপকথাকে। রূপকথা চোখ বুজে। বুকের মধ্যখানিকটায় যেন ত্রিশূল বিঁধেছে। বুকটা চিরছে ধীরে ধীরে, গেঁথে যাচ্ছে গভীরে। তার জীবনটা জীবন হলেও পারত, তার স্বামীটা মানুষ হলেও পারত। সে এক জোড়াতালি দেওয়া ছিন্ন ভিন্ন শরীরের অধিকারিণী না হয়ে একজন সুন্দর পুরুষের সুশ্রী স্ত্রী হলেও পারত। সে কোনো ঘৃণ্য রুচিসম্পন্ন পিতার সন্তান না হয়ে আমজাদ সাহেবের মতো বাবার মেয়ে হলেও পারত। চোখ খোলে রূপকথা। কই, আমজাদ সাহেবের মেয়েটাও যে ভালো নেই। মূলত ভালো থাকাটা জীবন নয়। পলাশ হাসল। সে হাসলে চোখ দুটো ছোট হয়ে যায়, ভয়ানক দেখায়। হেসে বলল, তুইও বিশ্বাসঘাতকতা করলি রূপ? রূপকথা মলিন হাসে। বিশ্বাসের সম্পর্ক ছিল নাকি আমাদের? উত্তর যেহেতু না, সেহেতু বিশ্বাসঘাতক হবার সুযোগটা কোথায় বলো? পলাশ গলা টিপে ধরল রূপকথার। হাতের ক্ষত থেকে মরা রক্ত গড়িয়ে রূপকথার গলায় লাগে। পলাশ হাতটা আরো দৃঢ় করে। দম বন্ধ হয়ে আসছিল, তবু রূপকথা নির্লিপ্ত। পলাশ বলল, শিকল খুলে দিতে বল। খানকিগিরি করতে রয়ে না গেছে সেখানে? ওদের স্পেশাল সেবা যত্ন করার জন্য রাখছে ওরা তোকে। আমি মরলে ওই কাজ করে খাস। মারা খাইতে খাইতে জীবন যাবে তোর। পলাশের হাতের থাবা শক্ত হলো, তাতে হাত থেকে রক্ত পড়ছিল। জয় এসে সেই ক্ষততে লবণ লাগিয়েছে। শরীরে জোর নেই নেই করেও অমানসিক শক্তি যেন। চোখ উল্টে এলো, গুমরাচ্ছিল রূপকথা। পলাশ ছাড়ল না, অকথ্য ভাষায় বকে গেল। পায়ে গুলি লাগার জায়গাটাতে একটা নোংরা কাপড় বাঁধা। সেই কাপড়ের ময়লা জীবাণুর জোরে কয়েকদিন ওইভাবে থাকলেও ক্ষততে ইনফেকশন হয়ে ক্যান্সার ধরে যাবে যেন। না খাওয়া আজ 2 দিন। খানিক পর ক্লান্ত হয়ে ছেড়ে দিল রূপকথাকে। কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল। রূপকথা কিছুক্ষণ কাশতেও পারল না। শ্বাস ছাড়ল বেশ কিছুক্ষণ পর। তারপর বলল, আর কোনো ইচ্ছে আছে তোমার মৃত্যুর আগে? আমাকে আর কোনোভাবে টর্চার করতে চাও? আমি জানি তোমার শেষ ইচ্ছেটা হিসেবে তুমি আমার শরীরটাকে বেছে নেবে ছেঁড়া ফাড়ার জন্য। পলাশ একবার তাকিয়ে আবার মাথা নত করল। কয়েক সেকেন্ড পর টুক করে 1 ফোঁটা রক্ত পড়ে মেঝেতে। পলাশ দ্রুত মাথা তুলল। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তার শরীরটা অচল করে ছেড়েছে এরা। এই পর্যায়ে পলাশের ভেতরে একটা ভিক্ষুক জেগে উঠল, যে ভিক্ষুকটা মৃত্যু ভিক্ষা করতে চায়। মেঝের ওপর টান হয়ে শুয়ে পড়ল। 2 হাতের প্রতিটা রগে রগে পেরেক গাঁথা হয়েছে। হাতুড়ি দিয়ে ধীরে ধীরে পেরেকগুলো গেঁথে আবার তোলার সময়ও বেশ সময় নিয়ে 2 আঙুলে পেরেক টেনে টেনে বের করেছে হামজা। কতটা রক্ত বেরিয়ে গেছে মাপা গেলে ভালো হতো, তাহলে একটা হিসেব পাওয়া যেত শরীরে আর কতটুকু রক্ত বাকি আছে। শ্বাস ধীর হয়ে এলো পলাশের। চোখ বুজে খানিকক্ষণ শুয়ে থেকে আস্তে করে পানি চাইল। জয় হামজা ততক্ষণ মানুষকে অত্যাচার করে যতক্ষণ সে সজ্ঞানে থাকে। জ্ঞান হারালে মাফ, আবার চিকিৎসাও করে, সুস্থ করে। জ্ঞান ফিরলে নতুন মাত্রায় শুরু। পলাশ 2 দিন আয়ু পেয়েছে এই বদলতেই। আজ রাতটাও পেল, কারণ সে অজ্ঞান ছিল। ভিকটিমের চোখের কাতরানি না দেখলে জয় টর্চার করে সুখ পায় না। এটা ওদের গোটা সোসাইটির উসুল। এই নীতির মূল হোতা রুদ্র ইয়াজিদ, তারপর হামজা, জয়, পলাশ। রূপকথা পলাশকে উঁচু করে ধরে পানি খাওয়াতে গেলে পলাশ গা দুলিয়ে হাসে। আজব দেখতে লাগে তখন। দাঁতের ফাঁকে কালো রক্ত। হেসে জিজ্ঞেস করে, তোর কি আমার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে রূপ? হচ্ছে তো। তুমি জানো না আমার কতটা কষ্ট লাগছে। যখন ভাবছি এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে দেখেও আমার তাকে বাঁচাতে ইচ্ছে করছে না, তাকে মুক্তি দেবার তাগিদ পাচ্ছি না ভেতরে। এটা ভাবলেই বুক ভেঙে চুরে কষ্ট আসছে। তখন কষ্টে মরে যেতে ইচ্ছে করছে। অথচ তুমি না আমার পলাশ ভাইয়া, আমার স্বামী। আমি ছাড়া এই দুনিয়ায় আপন বলতে তোমার কেউ নেই এই মুহূর্তে। আর আমিটাও তোমার খুব কাছের আপন কেউ। তোমার এই শেষ মুহূর্তে সেই আমি তোমার সামনে আছি, পাশে আছি, তোমাকে পানি খাওয়াচ্ছি। এমন সৌভাগ্য কয়জনের হয়? অথচ তোমার জন্য স্বাভাবিক মায়াটুকুও লাগছে না।
এটা কতটা ব্যথাদায়ক ভাবতে পারো? এটা ভেবে তোমার কষ্ট হবার কথা হচ্ছে? পলাশ অবাক হয়ে চেয়ে থাকে। আশ্চর্য, শরীরে মরণসম ব্যথাটা এখন ঝাপসা লাগে। বুকে কিসের যেন অস্থিরতা। পলাশ অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এই জীবনে সে কখনো আবেগ বোধ করেনি। কষায়ের মতো মানুষ জবাই করা, নারী দেহ ছিঁড়ে খাওয়া, মানুষের শেষ সম্বলটুকু হস্তগত করে নেওয়া, কারো ব্যবসার গোটা পুঁজি সবটা একখানায় চাঁদা হিসেবে হাতিয়ে নেওয়া, বাপের সামনে মেয়ে, মেয়ের সামনে বাপকে মারা, কি যে সুখ লাগতো এইসবে। তার মস্তিষ্কের কোনো অংশে আবেগ অনুভূতি নামক দুটো শব্দের অস্তিত্ব নেই। এটা চিরন্তন সত্যের মতো। অথচ আজ পলাশের বুকের ভেতরে হাতের নতুন একরকম কিছু অনুভব করলো। এই জীবনে এইরকম কিছুর সাথে তার পরিচয় ঘটেনি। এই রূপকথা তার পা দুটো দুহাতের বাহুতে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো মিনতি করেছে। ও পলাশ ভাইয়া, ছেড়ে দাও আমায়। ও পলাশ ভাইয়া, পলাশ ভাইয়া গো। এই চিৎকার আর মিনতি করা কান্নাগুলো পলাশের কানে বাঁশির সুরের মতো সুখকর ঠেকত। নিজেকে পুরুষ মনে হতো তখন। আজ পলাশ হতবিহ্বল হয়ে চেয়ে থাকলো। তার এই দুনিয়ায় কেউ নেই আপন। রূপকথা আছে, সে খুব আপন তার স্ত্রী, চাচার মেয়ে, অথচ সে তাকে বাঁচাবে না। রূপের নাকি ইচ্ছেটাই করছে না একটুও। কঠিন মৃত্যু তার সামনে। এই একমাত্র আপনটার সাথে সে খুব অন্যায় করেছে। তাই একমাত্র আপনজন সামনে বসে আছে, তবু তার এই নারকীয় হাল দেখেও মায়া লাগছে না। রূপকথা নিচু স্বরে কিন্তু কণ্ঠস্বরে অনুযোগের দৃঢ়তা মিশিয়ে বলল, আর এই মায়া না লাগার পেছনের প্রেক্ষাপটগুলো খুব ভয়াবহ, বুঝতে পারছো তুমি? পলাশ ঝাড়া মেরে উঠতে চেয়ে পড়ে যায়। তার রূপকথা ভীষণ রূপবতী, ঠিক রূপকথার রাজকুমারীদের মতোই শিক্ষিত, কথা বলে কি সুন্দর করে। আজ এসব মনে পড়ছে তার। উঠে বসে পলাশ, হাত বাড়িয়ে রূপকথার ঠোঁট ছয়, কিন্তু কিছু বলতে পারে না। রূপকথা যান্ত্রিকভাবে উঠে দাঁড়ায়। পলাশের ক্ষতবিক্ষত দুর্বল হাতখানা পিছলে যায় রূপকথার জামদানি শাড়ি ঘেঁষে। রূপকথা আর পেছনে ফিরে তাকায় না। আচমকা তার বুক জ্বলছে। পুরনো দিনগুলো ভয়ঙ্করভাবে স্মৃতিপটে আক্রমণ করছে। এখন আর পলাশের সামনে থাকা চলবে না। সেও তো একা হয়ে যাবে, তার আর কেউ থাকবে না। হাসল রূপকথা। পলাশ থাকলে কেউ থাকা হতো? চোখ দুটো জ্বলছে অন্তর। ঘুম নেই কত রাত। যাকে ভোলা হয়নি তাকে মনে পড়ার প্রশ্নই ওঠে না। তবুও গত রাত থেকে আব্বুকে মনে পড়ছে। এ কেমন মনে পড়া? তার তো ব্যাখ্যা নেই, আছে কেবল খণ্ড খণ্ড ব্যথা। অন্তুর মনে হলো এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার উচিত এখন ওই গাঙের জলে মুখ চুবিয়ে 10 মিনিট ধরে রাখা। তাতে সব থেমে যাবে, তার হৃদয় ঘড়িটা, সাথে সকল ব্যথাও। বাগানের ঘাসগুলো অযত্নে বেড়েছে। সকাল সকাল কবির পুরো দলবল নিয়ে পলাশের এই বাড়িতে হাজির। যা একটা কোরবানির আয়োজন করবে তরুর জানের সাদকা হিসেবে। ওদের দাওয়াত এখানে। অন্তু ঝোপের কিনারে পাকা ঢিলার ওপর বসে থাকে। জয় প্যান্ট হাইবুট ছেড়েছে। কবির সকালে সাদা লুঙ্গি ও চিরায়ত চামড়ার স্যান্ডেল এনে দিয়েছে। রূপকথা এসে নিঃশব্দে বসে অন্তুর পাশে। অন্তু স্বাভাবিক হতে চেষ্টা করে, মুখে যেন শব্দ ফুটে ওঠে না, তাই হাসার অভিনয় করে। জয় চুলও জ্বালাচ্ছিল। ভাঙা ডাল কুড়িয়ে এনে এনে জড়ো করছে ছেলেরা। ধোয়া চোখে লেগে কেঁদে কেটে অস্থির অবস্থা তার। লুঙ্গিতে কালি ভরে গেছে। অনেক কষ্টে চুলে জ্বলেই উঠছিল সবে। পরাগ থেকে এক বালতি পানি এনে ঢেলে দিল আরাম করে। হেঁটে গিয়ে মুরগি জবাই করতে লাগলো। জয় চোখের মনি ঘুরিয়ে দেখলো পুরো ব্যাপারটা। এরপর আস্তে করে বকলো দুটা। শালার জাঙ্গিয়ার ভেতরে 2টা কাঁকড়া ঢুকাইতে পারলে শান্তি লাগতো। জীবনেও কখনো ভালো সম্পর্ক ছিল না জয়ের সাথে পরাগের। তখন জয় ক্লাস 8-এ। ঘুরতে গিয়ে দুজন বাজি ধরে এক দ্বীপে গেল পালিয়ে নৌকা নিয়ে। জয়কে দ্বীপে নামিয়ে নৌকা নিয়ে চলে যাওয়ার সময় এক প্যাকেট ছুরি ছুড়িয়ে দিয়ে পরাগ বলল, এই নে, এটা দিয়ে মাছ শিকার করে খাস, আর মাছ না পেয়ে খিদে বেশি লাগলে মরে যাস। আমার দোয়া থাকবে তোর সাথে। সালাম বন্ধু। এরপর জয় কিভাবে 2 দিন পর সেখান থেকে ফিরেছিল সে এক ইতিহাস। তারপর দুজনের জীবনে বনাবনি হয়নি আর। অন্তু সেদিন রূপকথাকে জিজ্ঞেস করেছিল, আপনি জয় আমিরকে বেশ জানেন তাই না? রূপকথা কিছুটা সময় নিয়ে জবাব দেয়, আমার বিয়ে হয়েছে 2009-এ। তখন জয় অনার্স 2য় বর্ষের ছাত্র। সে সময় হোটেলে রোজ ওর যাতায়াত ছিল। কখনো কখনো অতিরিক্ত মদ খেয়ে চুরুট টেনে কাশতে কাশতে বমি করে ভাসিয়ে ফেলত। জ্বরে গা পুড়ে যেত। তবুও কোনো মেয়ের সাহস ছিল না ওর কাছে গিয়ে সেবা দেওয়ার। রূপকথা সামান্য হাসল। জানো তো, সে আবার কারো সেবা আদর যত্নের ভুক্তভোগী না। তখন আমাদের আগের ভিলার পাশের বিল্ডিংটাই হোটেল ছিল। কোনো কারণে গেলে দেখেছি বেহুশের মতো পড়ে আছে, তবুও কাউকে সেবা করতে দিচ্ছে না। আমি গিয়ে ধমকে ধমকে জোর করে টেনে বাড়িতে নিয়ে যেতাম। তারপর একদিন থাপ্পড়ও খেয়েছিল আমার হাতের বেশি ভাব ধরায়। অন্তু মুখ তুলল। কখনো সরাসরি তাকে স্নেহের কাঙাল মনে হয়নি।
জয়ের যেটুকু যা দেখা যায় সবটাই ওর নিজের স্ক্রিপ্টেড। তুমি তাকে ভালো জানো এবং আরও জানবে হয়তো, কিন্তু তোমার মতো করে কেউ জানে না কত রাত জ্বরে কাতরেছে। মাথায় পানি দিয়ে শার্ট খুলে দেখেছে শরীরে অজস্র দাগ, কোনোটা তাজা কোনোটা পুরনো, অথচ এত এত রাত পড়ে থেকেছে বেহেড অবস্থায়। তবুও কোনোদিন ওর অতীত বা ভেতরের সম্পর্কে একটাও কথা জানতে পারিনি। অন্তু কথা ঘোরায়। থাপ্পড় খেয়ে কি করল? দীর্ঘ একটা শ্বাস টেনে উদাসীন স্বরে রূপকথা বলল। ব্যাককলের মতো চেয়ে রইল। এরপর চুপচাপ যা বললাম শুনল। রূপকথা একটু চুপ থেকে বলল, সেসব দিনে ঘুমের ঘরে তরুকে ডাকত 2টো ঘুমের ওষুধ দেবার জন্য। অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসল। সকল যন্ত্রণার একটাই ওষুধ, ঘুমের ওষুধ, আর নয়তো মদ গিলে ঘুমানো। চমৎকার তো। রূপকথা তাকালো অন্তুর দিকে। তুমি জানো, তোমার আর ওর মাঝে অসংখ্য মিল আছে। অন্তু তীব্র প্রতিবাদ জানায়। প্রশ্নই ওঠে না। রূপকথা শাড়ির আঁচলে ঘাম মুছে বলল, অস্বীকার করে অনস্বীকার্যকে এড়াতে পারবে না। জয়ের আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বটা হলে তুমি, একই তবে বিপরীত। দুজন একযোগে তাকালে জয়ের দিকে। সে এখন ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়েছে, ঘাড়ের নিচে এক হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। নদীর পাশে সবসময় সনসন বাতাস, কপালের কাছের চুলগুলো উঠছে। অপর হাতটাও একবার ঘাড়ের নিচে গুজে গলা ছেড়ে একটা ভারী গান ধরল। আমি চলতি পথে 2 দিন থামিলাম, আরে ভালোবাসার মালাখানি গলে পড়িলাম। আমার সাধের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। রূপকথা এক দৃষ্টে জয়ের দিকে তাকিয়ে থেকে বলল, জয়কে আমার একটা মানচিত্রের মতো লাগে। এক এক দিকের দৃষ্টিকোণ থেকে তাকে এক একভাবে আবিষ্কার করা যায়। পাপের কোনো দৃষ্টিকোণ নেই, যেদিক থেকেই দেখুন ওইটা পাপ এবং পাপই হবে। অন্তুর কথায় রূপকথা হাসে। ভুল বলনি, পলাশের হাত থেকে এই জয় কতবার আমাকে ছাড়িয়েছে। এরপর একবার পলাশের সাথে ঝামেলা করে আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে রাখলো। তখন নিশ্চিন্ত হতে অন্তু শুধায়, কোন বাড়িতে? আমির নিবাস। আপনি ওখানে ছিলেন? ছিলাম। মজার কথা শুনবে, রেখে এলো আমায়, অথচ জীবনেও দেখা করতে গেল না। আর বেঁচে আছি না মরেছি। আমি যে ওকে না জানিয়ে চলে গিয়েছিলাম ওই বাড়ি থেকে, সেটাও জেনেছে ও 1 সপ্তাহ পর। অন্তুর হাসি পেল। এছাড়া আর কি আশা রাখা যায় জয় আমিরের কাছে? বলল, বাড়িটা কেমন বলতে পারেন? তোমার শ্বশুর বাড়ি তো, সেটার ব্যাপারে আমার কাছে জানার কেন? নিজে গিয়ে জানবে। আমি? সে হিসেব থাকা আপাতত, আপনিই বলুন। অল্প চুপ থেকে রূপকথা চোখ তুলে তাকালো অন্তুর দিকে। তুমি আমাকে ঘৃণা করো অন্তু? অন্তু প্রসঙ্গ বদলায়। বাড়িটা কি পুরনো আমলের? রূপকথা আর জবাব দিল না। পদে পদে অন্তুর মাঝে জয় আমিরের ছাপ ফুটে ওঠে, যা মুখে প্রকাশ করতে ইচ্ছুক নয়। সে কথাটা ভীষণ সন্তর্পণে এড়িয়ে যায় এরা। রূপকথার বুক আর একটু ভার হলো। অন্তুর সুপ্ত ঘৃণা রয়েই গেছে তার উপরে আজও। অন্যদিকে পাটোয়ারি বাড়িতে সকালের রান্নাটা তুলি করল। বাড়িতে কোয়েল সহ ওরা 4 জন। ওয়ার্কশপে আজ 6 জন খাটছে, আর বড় ঘরে আছে 27 জন। সকাল 11টায় রিমি রুম থেকে বের হলো। হামজা সোফাতে বসে বই পড়ছে। ভীষণ মনোযোগ বইয়ের পাতায় তার। জর্জ অরওয়েলের লেখা 1984 বইটি তার হাতে। ইংরেজ লেখকের লেখা এই বইটি চমৎকার এক রাজনৈতিক ও সরকার ব্যবস্থার আখ্যান। আগের দিন হলে রিমি রাগ করত। ওকে ঘুম পাড়িয়ে টেবিল ল্যাম্প চালিয়ে এসব ভারী ভারী বই পড়ার অভ্যেস আছে এই লোকের। চোখে সাদা চশমা, 34 বছর বয়সী সৌম্য পুরুষটির দিকে কতক্ষণ চেয়ে রইল রিমি। পরনে সবসময়কার মতন ফতোয়া, কালো কুচকুচে চাপদাটি গোফের ভেতরে পুরো ঠোঁট। কোয়েল এসে হামজার কোলে ঝেপে পড়ে বইটা কেড়ে নিল। তখন রিমির মনোযোগ সরে। হামজা রেগে গিয়ে আবার সামলায়। সে রাগে না। কোয়েলকে পাজা করে তুলে নাকে নাক ঘষে বলল, তো আম্মা যান, আপনার খাওয়া হয়েছে? জয় কোথায় গো বলো তো, তাড়াতাড়ি বলো। বেড়াতে গেছে। তুমি যাবে বেড়াতে আম্মা? অভিমানে মুখ ফোলালো কোয়েল। ওর বউ তাকে ঠিক সাথে নিয়ে গেল, আমায় নিল না। আসুক একবার। হামজা হেসে ফেলল। অভিমানে মুখ ছোট করে মামার গলা জড়িয়ে ধরে বসে থাকে কোয়েল। একটু পর ফুপিয়ে ওঠে, মামা। হামজা চমকে ওঠে। নরম আধা ভাঙা কণ্ঠের মামা ডাকটা কেমন যেন শোনালো হামজার কানে। বাবা, ঠিক যেন এমন। ঘন চোখের পাপড়ি ভিজে উঠেছে কোয়েলের। এত সুন্দরী হয়েছে তুলির মেয়েটা, তুলির চেয়েও সুন্দরী। ত্বকের উপর দিয়ে রক্তবর্ণ ছুটে আসে। গোলাপি চামড়ার রং বাচ্চাটার। সেই ছোট্ট চোখের ছলছলে দৃষ্টি হামজাকে অস্থির করল। জড়িয়ে ধরল অজান্তে এসে। কি হয়েছে আম্মাজান, কাঁদছেন কেন? পানি গড়িয়ে পড়ল কোয়েলের চোখ বেয়ে। পাপাটা আসে না কেন? তরুটাও নেই, কার সাথে খেলবো বলো তো? পাপা বলেছিল তকলে তার তয় আনবে আমার জন্যে, এলোই না। আমি তার উপর লাগ করেছি। তোনো মামা, তরুকে কোথায় পাতিয়ে তো?
আমার খেলার লোক নেই তো। বই রেখে কোয়েলকে কোলে তুলে বলল, আপনি কি মামার সাথে বেড়াতে যেতে চান আম্মা যান? মামা যদি আপনাকে নিয়ে যেতে চায়? কথাটা একটু সময় নিয়ে বুঝে হাসল কোয়েল। ভেজা চোখ, ঠোঁটে হাসি। হামজা আলতো করে হেসে শক্ত করে জড়িয়ে ধরল কোয়েলকে। সে বাচ্চাদের আদর দিতে পারে না, কিভাবে কি করবে তাই বুঝে পায় না। রিমি বিছানা গুছাচ্ছিল, সারা রাত কেঁদেছে। শেষ রাতে যখন হামজা বেরিয়ে গেল ঘর থেকে, তারপর একাধারে কেঁদেছে। হামজা দেখলো ভারী মুখখানা রিমির, কিছু বলল না। চুপচাপ মানিব্যাগ ট্রাউজারের পকেটে পুরে কোয়েলকে নিয়ে বের হলো। রাস্তায় এত মানুষের অভিবাদন, সালাম, সম্মান, সবটাই মুখের রোবটিক হাসি দিয়ে সামলে নিল। ভেতরের নাম না জানা এক অস্থিরতা, অসহ্য লাগছে বিষয়টা। অপরিচিত যন্ত্রণা এক। ভোর রাতে সে রুম থেকে বেরিয়ে 2 জগ পানি ভরে নিয়ে সোজা বড় ঘরে গিয়ে উপস্থিত হয়েছিল। মেঝের ওপর ক্লান্ত দেহগুলো ছিটিয়ে পড়ে আছে। ক্লান্ত, অভুক্ত, ক্ষততে ভরা দেহগুলো ঘুমিয়ে আছে ওইভাবেই। জেগে আছে 3 জন। কিসের যেন এক আলোচনা চলছিল। হামজার উপস্থিতিতে চুপ হলো সকলেই। জগ দুটো রেখে হামজা বসলো মোড়া টেনে নিয়ে। মুরসালিনকে বলল, পানি খাবে? মুরসালিন জবাব দিল না, চুপচাপ চেয়ে রইল। হামজা ক্লান্ত স্বরে জিজ্ঞেস করলো, জেদ কমেছে? মুরসালিন হাসে, জেদ? ওহু, আগুন হামজা ভাই, খড়ের গাদায় লাগা আগুন, যা শুধু ধিক ধিক করে বাড়ে। 7টা বছর ধরে জমেছে ছাইগুলো। নিহাত কমার তো না, কি বলেন? ভাই হারিয়েছি, বোন হারিয়েছি। কথা কেড়ে নিল হামজা। ওই রকম ছাই সবার ভেতরে চাপা আছে। টুকটাক চাপা থাকা ছাই ভেতরে জমা থাকা ভালোই তো। প্রতিটা গোয়েন্দা সংস্থা, লোকাল থানা, আইনি কার্যালয়, সবখানে, এমনকি রাস্তায় লোক নিযুক্ত করা। পুলিশ কোনোভাবেই পলাশের এই বাড়ির দিকে ভিড়লেই খবর চলে আসবে। সেই দিন রাতে হামজা এসবিকে সুন্দর একটা তথ্য জানিয়ে রেখেছে কল করে। বলেছে, পলাশ আজগর দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আইনের হাত থেকে বেঁচে দেশের সীমান্তে অবস্থান করছে। সুযোগ বুঝে ওপারে পাড়ি দেবে। আপনারা সীমান্ত এলাকাগুলোতে কড়া নজরদারি রাখুন। আইন কর্মকর্তাদের ধারণা, তাদের 3 জন কর্মকর্তাকে খুন করেছে পলাশ আজগরের লোক। এরপর তাদের খোল খাইয়ে পালিয়েছে। এখন দেশ ছাড়ার মতলব, আর তাতেই ক্ষুব্ধ হয়ে ঝেঁপে পড়েছে তারা পলাশের সামনে। কোনোভাবেই সীমান্ত পার হতে দেওয়া যাবে না। হামজা পলাশকে ইচ্ছে মতো খাতির করার সময় পেল এতে। সারাদিন রান্নাবান্না করে সকলকে খাইয়ে কাহিল অবস্থা জয়ের। সাদা লুঙ্গির ওপর কোমরে লাল গামছা বাঁধা। সাদা লুঙ্গি নোংরায় জর্জরিত, খাঁটি বাবুর্চি লাগছে দেখতে। একটু পরপর গামছায় ঘাম মুছছে। সকলের খাওয়া হলো। সে তখনও অভুক্ত। প্রতিটা আয়োজনে তার সঙ্গে এটাই হয়। এমনও হয়েছে সকলকে পেট ভরে খাইয়ে তার জন্য অবশিষ্ট কিছুই বাঁচে না। এটা তার রীতি। নিজের পেট ভেসে যাক, মেহমানদের কমতি রাখা যাবে না। দুজনের গোসল খাওয়া কোনোটাই হয়নি। রূপকথা সন্ধ্যার পর জয় ও পরাগকে খাইয়ে দিতে বসল। খাওয়া হলো না শুধু পলাশের। সবে পরাগ 2 লোকমা ও জয় 1 লোকমা খাবার গালে পুড়েছে। তখনই গুলির শব্দ এলো, অর্থাৎ দারোয়ান বসির শেষ। ভাতটুকু না চিবিয়ে বরং থু করে ফেলে দিল জয়। খাওয়ার সময় নেই। দৌড়ে ভেতরে গিয়ে পিস্তল আর কুড়ালটা বের করে নিয়ে বাহিরের আঙিনা দিয়ে চলে গেল। ছেলেরা তখন সিগারেট ফুঁকতে গেছে কোথাও। পরাগ দৌড়ালো জয়ের পেছনে। 6 জন মুখোশধারী আততায়ী। পলাশের শুভাকাঙ্ক্ষীর এক ঝলক। 6 জন 6 দিকে ছড়িয়ে পড়েছে। জয়ের সঙ্গে প্রথমবার দেখা হলো। কোড়ালের আঘাতে তার হাত কাঁধ থেকে নেমে গিয়েছে। চিৎকারটা মিলিয়ে গেল। এত নির্জন একটা জায়গা, বিশাল এরিয়াটার গোটাটাই পলাশদের দখলে। ভুলেও কেউ পা দেয় না দূর দূরান্ত অবধি। গাংটা লাশের স্তূপ, তা জানে লোকে। পরাগ পেছন দিকে গেল। নৌকা বয়ে ঘাটের কিনারা ঘেঁষে উঠে এসেছে তার সামনে 2 জন। বাকি 3 জন তখন বাড়ির ভেতরে ঢুকে পড়ল। জয় দ্রুত ভেতরে ঢুকলো। ওদের টার্গেট পলাশকে মুক্ত করা। এটা বুঝতে জয়ের যতটুকু দেরি লাগলো, ততক্ষণে অন্তুর গলায় ড্যাগার ধরেছে ওরা। অন্তুকে জিজ্ঞেস করে, পলাশ কই? অন্তুর মনে হচ্ছিল এ যেন সিনেমা। বলল, আমি জানি না, আমি এসেছি গত রাতে। আপনারা কি পলাশকে মারতে এসেছেন? একজন অন্তুর গলা টিপে ধরে খেকিয়ে উঠল, বেশি কথা কস, নাটক করবি না, বল পলাশ ভাই কই? অন্তু দেখলো ওরা প্রচন্ড উত্তেজিত। যখন তখন ছুরি চালাবে সন্দেহ নেই। বলল, উপরতলায় আছে, উপরতলার 3 নম্বর রুমে। দরজা খোলাই আছে, একটু আগে দেখে এসেছি আমি। অন্তু আদতে জানে না উপরতলার 3 নম্বর রুম বলতে কিছু আছে কিনা। সে উপরতলায় উঠেইনি আসার পর থেকে। পলাশ মূলত বেসমেন্টে আটক। 2 জন উঠে যায় উপরতলায়। একজন অন্তুকে আটকে রাখল। রূপকথা আছে উপরতলায়। অন্তু আর চোখে তাকায় একবার। ড্যাগারের চোখা মাথাটা অন্তুর গলার চামড়া ছিঁড়ে ফেলেছে ইতিমধ্যেই। তীব্র জ্বালনি হচ্ছে। অন্তুর মাথা আর কাজ করছিল না। যেহেতু ওরা বাড়ি অবধি চলে এসেছে, অন্তুকে মেরে ফেললেও ওরা ঠিক পলাশকে ছাড়াতে পারবে। তখন জয় ঢুকলো।
জয়কে দেখেই লোকটা খপাত করে অন্তুর চুলের মুঠি ধরল, ড্যাগার আরো একটু শক্ত করে চাপলো কণ্ঠনালীর উপর। জয়কে বলল, আর এক পা এগোবি তো? মেরে ফেল। আত্মসমর্পণের ভঙ্গিতে 2 হাত উঁচু করে ধরল। বন্দুক থাকলে শুট করে দে ভাই, টপকে দে শালিকে। চরম বেইমান। আমার খায়, আমার পরে, আমার পেছনেই বাঁশ নিয়ে দৌড়ায়। ও বেঁচে থেকে লস ছাড়া লাভ নাই আমার। খুলি টুলি উড়িয়ে দে একদম। লোকটা এক মুহূর্তের জন্য থমকালো এতে। তা যথেষ্ট। জয় অন্তুর দিকে কেবল একবার তাকালো এক মুহূর্তের জন্য, এরপর গুলি চালালো ঠ্যাং বরাবর। লোকটা ব্যথায় ছিটকে ওঠার সময় ছুরির আঘাত লাগলো না। অন্তু জয়ের ট্রিগার লক্ষ্য করে মাথা পিছিয়ে নেয়। জয় এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে হাসল। দুনিয়ায় গাছের চাইতে বিশ্বাসঘাতকের সংখ্যা বেড়ে গেছে রে মনসুর। এটা কি ঠিক? হামজা ভাই তোরে কত বছর পালছে, পলাশ তোরে কোন তাবিজে কিনছে বাপ? জয় লোকটার মুখ বাঁধা থাকার পরেও কণ্ঠ চিনল। কুড়ালের এক কোপে মাথা থেকে ঘাড়টা প্রায় আলাদা হয়ে গেল। এক ঝটকার রক্ত মুখে ছিটে এলো জয়ের। বুকের পশমের ফাঁকে রক্তের দানা আটকে রইল। পরাগ ভেতরে উঠে আসে। খ্যাপা দুটো নেমে এলো ওপরতলা থেকে। অন্তুকে পেলে এবার বলি দেবে, এমনই মনোভাব। কিন্তু পরাগকে দেখে থমকে গেল। ওরা পরাগকে এখানে আশা করেনি। জয়ের দিকে নজর যেতেই বুক শুকিয়ে এলো। রূপকথা নেমে আসলো। পলাশ এখানে নেই, ওপর থেকে শুনে এলে না আমার মুখে? ওরা আজ আর মালকিনকে পরোয়া করছে না। রূপকথাকে হাতের কাছে পেয়েই ওকে জিম্মি বানালো। এটা পলাশের অর্ডার। পলাশের বউ পলাশের দুশ্মন। বউকে ছাড় দিয়ে লাভ নেই। দুজন রূপকথাকে অস্ত্রের তলে ধরে পিছিয়ে গেল কয়েক কদম। জয় আঙুল ঢুকিয়ে দাঁত থেকে মাংসের টুকরো বের করছে। ওরা সতর্ক দূরত্ব বাড়িয়ে একটা ছুরি ছুঁড়ে মারল জয়ের দিকে। জয় তড়াক করে ছুরির দিকে পরাগকে ধাক্কা মেরে নিজেকে বাঁচায়। পরাগের হাতে লাগলো ছুরি। এরপর দুটো, মোট 3টা লাশ পড়ল মেঝেতে। অন্তুর ওড়না টেনে নিয়ে দাঁতের রক্ত মুছল জয়। বিশ্রী স্বাদ এই শালাদের রক্তেরও। ঠিক বলিনি পরাগ? পরাগ বদলে বকে উঠল, তোর রক্তের চেয়ে অন্তত ভালো স্বাদ। জয় ভাব নিয়ে ঠোঁট বাঁকায়। রক্তটা আমার বলে কথা? কিন্তু কথা হইল, তুই টেস্ট কবে করছস ভাই? ফ্রগ? ফ্রগ শব্দের অর্থ ব্যাং। পরাগ থেকে ফ্রগ। জয়ের আবিষ্কার এসব। পরাগ হাসল। তোমার পেছন যে মারবো আমি, বাট দ্য লেডিস ইন ফ্রন্ট অফ মি। রক্তের শার্ট ভিজে উঠেছে পরাগের। অন্তুর ওড়না হাতের এক ছোট্ট ক্ষততে পেঁচাচ্ছিল জয়। তাতে অন্তুর গায়ের ওড়না সব সরে আসছে। অন্তু হ্যাঁচকা এক টান মারল ওড়নায়। পড়তে পড়তে পাছে জয়। একটা থাপ্পড় তুলল অন্তুর দিকে, আবার মারল না। খানিক আগে অল্প খাবার খেয়ে বমি করেছিল অন্তু। অন্তুকে বেসমেন্টের সামনে এনে বলল, একটা মজার জিনিস দেখাই চলো। তারপর বাড়ি কেন, জাহান্নামে যেতে চাইলেও দুজন একসাথে পাড়ি দেব সেই পথ। আফটারঅল তুমি আমার ঘরের শালি। দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালায় জয়। কিন্তু সোজা হয়ে দাঁড়ালো। কেউ উপুড় হয়ে শুয়ে আছে। মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ শুকনো। তার পায়ে শিকলের বেড়ি। জয় এগিয়ে গিয়ে লাথি মেরে দেহটা উল্টে চিৎ করল। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে শিউরে ওঠে। পলাশের ছেঁড়া ফাড়া দেহ। ছ্যাঁচড়ার মতো হাসল পলাশ। প্যাচ প্যাচে হাসি। চোখ দুটো জলজল করছে। সরু নাকের পাটার নিচে শুকনো রক্ত। হাত তুলে যখন অন্তুকে ইশারা করলো, অন্তুর গাটা ঘিন ঘিন করে উঠল। ওর পুরো হাত থেতলে গেছে। আধমরা হাল। এতটা বেহাল অবস্থায় কেউ জীবিত থাকতে পারে? শরীরের থকথকে ঘাগুলো থেকে কষানি ও পুষ ঝরছে। কোথাও কোথাও জমে আছে। জীবন্ত মাংসে পোকা হলে যেমন গলে পড়ে, কষানি জমে ক্ষতগুলো সেই রকম দেখাচ্ছিল। অন্তু নিজের অজান্তেই 2 কদম পিছিয়ে গেল। আব্বুর সেই চেহারাটা মনে পড়ল। ছেঁড়া শার্ট, থেতলে যাওয়া মুখ, কানের কাছে সিগারেটের আগুনে পোড়া, শরীরের রক্ত জমাট বেঁধে কালশিটে পড়া অসংখ্য ক্ষত। অন্তু চোখ বোঝে। কি আশ্চর্য! অন্তুর শরীরটা কাঁপছে, চোখ ভরে আসছে। আব্বুর কানে যখন সিগারেটের আগুন চেপে ধরা হয়েছিল, পুড়ছিল জায়গাটা, আব্বু কি চিৎকার করেছিল ব্যথায়? চোখ খোলে অন্তু। সেই কতদিন আগের কথা। আব্বু নেই। এর মাঝে অন্তুর সাথে কত কি হয়ে গেছে। কত সহনশীলতা এসেছে অন্তুর মাঝে। তবুও কেন সইছে না? তরু, ব্লেডের ছিন্ন ভিন্ন শরীর, 2 পায়ের মাছ দিয়ে গড়িয়ে মেঝে ভেজানো পাজা ধরা রক্তের স্রোত, নগ্ন শরীর, মুমতাহিনার খুবলে খাওয়া অর্ধপচা নষ্ট শরীর। জয় আরাম করে একটা চুরুট ধরিয়ে ধোঁয়া উড়ালো। মুখে রক্ত ল্যাপটানো। কবির পলাশকে তুলে চেয়ারে বসিয়ে বাঁধে। বেশ শক্তিশালী লাগছিল তখনও পলাশকে। হাসছে। দুর্বল চিত্তে অমন বিশ্রী হাসি অদ্ভুত দেখায়। অন্তু তাকায় জয়ের দিকে। জয় স্থির চোখে ইশারা করে পলাশের দিকে এগিয়ে যেতে বলে। তাতে কিসের যেন প্রশ্রয়, বহুদিনের পরিকল্পনা বোধহয়। অন্তুর জন্য একটা উপহার নাকি? ঠিক যেমন বাচ্চার জন্মদিনে অভিভাবক দিয়ে থাকে, জয় সেভাবেই ইশারা করলো উপহারের বক্সের দিকে। অন্তু বিক্ষিপ্ত ভারী শ্বাস ফেলে। নাক শিউরে ওঠে। গলার ভেতরে দলা পাকায়।
অন্তু এগিয়ে যাবার সময় জয় এক হাতে সিগারেট ঠোঁটের ভাঁজে ধরে অন্য হাত দিয়ে অন্তুকে সেই কুড়ালটা এগিয়ে দিয়ে বলল, জানটা আমার জন্য রেখো। অন্তু এগিয়ে গিয়ে পিছিয়ে এলো। শরীর কাঁপছে তার, হাতে বল নেই। তার হাত এখনো বুঝি মানুষ খুন করার মতো অথবা পৈশাচিক যন্ত্রণা দেবার মতো শক্ত হয়নি। অন্তু হতাশ হয়, তার হাতে এখনো নমনীয়তা অবশিষ্ট। ঘৃণায় মুখ ফিরিয়ে পিছিয়ে এসে জয়ের হাতে কুড়াল ফিরিয়ে দেয়। জয় হাসল। সে জানতো এমনটাই হবে, নয়তো কেউ কুড়াল হাতে তুলে দিয়ে শিকারের যান রক্ষা করার আশা করতে পারে। শেষ একটা টান দিয়ে গোটা অর্ধেক চুরুটটাই ফেলে দিল। চোখে মুখে লেগে থাকা রক্ত তখন জমাট ধরেছে। কবির একটা বক্স নিয়ে এলো, তাতে হাতুড়, বাটাল, ছেনি, রেঞ্জ, স্ক্রুড্রাইভার ইত্যাদি সব যন্ত্র মজুদ। পলাশের দুই হাতের পেরেকের আঘাতের জায়গাগুলো পচে গলে পড়ার মতো থকথকে। হাত দুটো যেন আগুনের আঁচে বেশ যত্ন করে ঝলসানো হয়েছে। অবর্ণনীয় সাজা। সেই হাত দুটোকে জয় ইস্পাতের বিমের ওপর রাখে। মানুষের হাতের প্রতিটা আঙুলে তিনটে করে হাড়ের সন্ধি থাকে। জয়ের লোহা পেটানো হাত হাতুড়ি দিয়ে লোহা পিটিয়ে সোজা করার মতো পিটিয়ে পিটিয়ে পলাশের হাতের এক একটা গিড়া ছুটালো। কি যে আর্তনাদার চিৎকার সেসব! রূপকথা ছুটে এলো, দরজার কাছে দাঁড়ালো। ওকে দেখে পলাশ কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। জয় যখন আর একটা আঙুলের সন্ধিতে আঘাত হানে, আবার সেই চিৎকার। রূপকথা এবার চলে গেল। একবার পিছনে তাকালো, আবার চলে গেল। পলাশ তাকিয়ে দেখল তা দুই হাতের 30টা অস্থির সন্ধি, তালুর সাথে আঙুলের সন্ধি, শেষ অবধি কবজি সন্ধিটা খুব যত্ন করে সেগুলো ভাঙল জয়। হাত দুটো লোলা হলো পলাশের, শুধু চামড়ার সাথে ঝুলে রইল। কোথাও কোথাও ফেটে রক্ত বেরিয়ে এলো। জয়ের হাত ঢেকে গেল সেই নতুন তরল রক্তে। জয়ের মনে হলো এই রক্তটুকু বোধহয় তরুর রক্তের ওপর পড়লে তরুর রক্তের স্রোত থামত, ধুয়ে যেত সবটা। পলাশের চিৎকারে কবির হাতে কান চাপে। অমন পৈশাচিক যন্ত্রণাকাতর চিৎকার সহ্য করা যায় না। মনে হচ্ছে নরকের দূত যেন কোনো পাপীকে তার কর্মফল দিচ্ছে। এত ভয়াবহ কাতর চিৎকারে মানসিক অবস্থা বিগড়ে যায় মানুষের। অন্তুর এলোমেলো শ্বাস উঠছিল। পলাশ চিৎকার করছিল, অথচ অন্তু শুনল আমজাদ সাহেবকে পলাশ মারছে। সিগারেটের আগুন চেপে ধরে কান ঝলসাচ্ছে। আমজাদ সাহেব আর্তনাদ করছেন, কেউ নেই বাঁচানোর। সে আওয়াজগুলো অন্তু শুনতে পাচ্ছিল। একসময় মস্তিষ্কে উন্মাদনা আর সইতে না পেরে জোরে করে চেঁচিয়ে উঠল অন্তু, কানে হাত চেপে। পাগলের মতো হাত পা ছুঁড়ে ছটফট করলো। জয় হাতুড় ফেলে দৌড়ে আসে, আগলে ধরে অন্তুকে, শান্ত করার চেষ্টা করে। অন্তু চোখ মুখ খিচে বুঝে হাউমাউ করে কাঁদছে, আব্বু আব্বু করে ডাকছে, যেমনটা বাচ্চারা ঘুম ভেঙে মাকে ডাকে। জয় অস্থির হয়ে উঠছিল, সামলানো যাচ্ছিল না অন্তুকে। পলাশ জ্ঞান হারিয়ে পড়ে যায়। কবিরের মনে হলো পলাশের চিৎকার তার ভালোই লাগছিল এতক্ষণ, কিন্তু বুক ফাটা কান্নাটা অন্তু কাঁদছে। কবির টের পায় তার চোখ ভরে উঠেছে। এত করুণ শোনায় কেন? মেয়ের কণ্ঠে বাপের নাম ধরা কান্না। জয় নিজের রক্তমাখা হাত দুটো অন্তুর গালে রেখে ছোট বাচ্চাকে বোঝানোর মতো করে বলল, ঘরওয়ালি তাকাও, শোনো, আমি আমি আছি, কিচ্ছু হয়নি। আমার বাপ মা কোনোদিনই নাই, আমার কেউ নাই, মরে গেছি আমি। ওইসব বালের ঝামেলা না থাকাই ভালো। বিন্দাস লাইফ, চুপ করো, তোমার কাছে আমি আছি আপাতত। শোনো আরমিন, ঘরওয়ালি। অন্তু আরো বেসামাল হয়ে ওঠে, পলাশের দিকে ইশারা করে, ও আমার আব্বুকে মেরেছিল, আপনি সেদিন কিছু। কথা শেষ হয় না, রক্তমাখা ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে শক্ত করে একটা চুমু খায় জয় অন্তুর ঠোঁটে। ঠোঁট সরাতেই অন্তু আবার ছটফটিয়ে ওঠে, আপনি ছিলেন ওখানে, তবুও কিচ্ছু করেননি। আমার কেউ নেই, সুযোগ আসলে আমি আপনাকে। জয় এবারও কথা শেষ করতে দেয় না। অন্তুর চোয়াল দুটো দুই হাতে চেপে ধরে আবারও ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে থামায়। এবার আরও গাঢ় ছিল সেটা। জয়ের ঠোঁটের জমাট রক্ত অন্তুর ঠোঁটে লাগে। অন্তুর ছটফটানিতে ওড়না পড়ে যাচ্ছিল কাঁধ থেকে। অন্তু কাতরাতে কাতরাতে ডুকরে কেঁদে ওঠে পাগলের মতো, আপনাকে আমি ক্ষমা করব না। সবাই যেভাবে শেষ হয়ে যাচ্ছে আপনিও হবেন, ওদের থেকে আলাদা নন আপনি। জয় রক্তমাখা হাতে অন্তুর ওড়না তুলে কাঁধে জড়িয়ে দিয়ে আঁকড়ে ধরল অন্তুকে ঠোঁট দিয়ে। জয়ের উন্মাদনায় অন্তু পিছিয়ে যায় কয়েক কদম। উত্তপ্ত নিঃশ্বাসে ছাড়খাড় দুজন তখন। অঝরে কাঁদছে অন্তুর চোখ দুটো। জয় ছাড়ল না আর তৃতীয়বার। তার চটা ভ্রুতে রক্ত, মুখের সিংহভাগ রক্তে জর্জরিত। সেই অবস্থায় অন্তুকে তৃতীয়বার এতটাই শক্ত করে চেপে ধরে চুমু খেল, অন্তুর দেহটা আড়াল হয়ে গেল জয়ের শরীরের বাঁধনে। চোখ দুটো খিচে বুজে রইল। পানি খাওয়ার মতো অন্তুর দুঃখটুকু শোষণ করল জয়। টপ টপ করে পানিগুলো অন্তুর গাল বেয়ে পড়ছিল। জয় তার তোয়াক্কা না করে গিলল সবটাই। বরাবর দুই গালে হাত বুলায় জয়। অন্তু থামছে না, কান্নার তোর বাঁধ ভাঙা।
উপচে পড়া বিক্ষিপ্ত স্রোতের মতো। সেই উন্মাদ স্রোতের বাহ্যিক কঠিন আর অভ্যন্তরীণ দুর্বোধ্য এক বাঁধ তখন জয়ামির। কবির মলিন হাসে। তার কাছে দৃশ্যটা সেদিন রোমান্টিক লাগেনি, মনে হয়েছে এক মহাবিচ্ছেদের লক্ষণ বুঝি। কি আশ্চর্য, এটাকে কেউ মহাবিচ্ছেদ বলতে পারে বুঝি, যেখানে জয়ামিরের মতো একটা জন্মগত ছিন্ন ভিন্ন প্রলয়ঙ্কর ঢেউ তার নিজস্ব প্রবাহে ছুটে গিয়ে কোনো বিক্ষিপ্ত নদীকে আলিঙ্গন করেছে, তার অতল গহ্বরে একবার ভাসিয়ে নিয়ে গিয়ে নিজের অতলহীন তলদেশ দেখিয়ে বলছে, আমি এক চিরশূন্যতার কৃষ্ণ গহ্বর, তার গভীরতা অসীম। সেই অসীমতায় তোর দুঃখ কেন আরমিন? গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে তলিয়ে নিতে পারি আমি। অন্তু সেদিন একসময় এলোমেলো হয়েছিল। শক্ত হাতে বাঁধা দেওয়া হাত দুটো নরম করে গুটিয়ে জয় আমিরের রক্তমাখা শার্টটা আঁকড়ে ধরে হুহু করে কেঁদেছিল। বলেছিল, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না জয় আমির, যেমন ওরাও পায়নি শেষ অবধি, আপনিও প্রকৃতির কাছে ক্ষমা পাবেন না অন্তত। জয় পাথরের মতো দাঁড়িয়ে রইল। কেউ কাউকে জড়িয়ে ধরেনি সেদিন, জড়িয়ে নেবার সম্পর্ক তো নয় তাদের। অন্তু হিংস্র হাতে জয়ের শার্ট খামচে ধরে বুকের ওপর কপাল ঠেকিয়েছিল। রক্তমাখা জয়ামির তখন বেসমেন্টের নষ্ট ব্যাটারিহীন ঘড়ির দিকে চেয়েছিল অপলক। পরাগ জয়কে মারতে এলো। দৃশ্যটা দেখে আলতো হাসল। কবির তার দিকে তাকিয়ে হাসল। এরপর বেরিয়ে গেল বেসমেন্ট থেকে। জয়ের ফোন বাজছিল বিগত 5 মিনিট ধরে। কবির ফোন এনে দিল। অন্তুর পাশে বসে এক গ্লাস পানি দিয়ে বলল, ভাবি পানি খান, অল্প একটু খান, আপনার শরীর তো ভালো না এমনিতেই। কল রিসিভ করতেই হামজার দারাজ গলা ভেসে এলো, এই কুত্তার বাচ্চা, মদ গিলে পড়ে আছিস কোথায়? হুঁশ থাকে না? জয় গম্ভীর হয়ে বলল, এমনও তো হতে পারে হানিমুন যাপন করছিলাম, জোয়ান ভাই বউ নিয়ে ঘুরতে আসছে, আক্কেল নাই তোমার? হামজা এই রসিকতায় আরো ক্ষুব্ধ হয়ে উঠল। জানোয়ারের বাচ্চা, তোর আব্বারা দেখ মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে গাঙের কুলে। শুধু রূপকথা থাকলো সেখানে। সবাই বেরিয়ে পড়ল উল্টো পথ ধরে। পলাশকে পেছনের সিটে শুইয়ে দেওয়া হলো। পরাগ অন্য পথে গেল। জয়, অন্তু, কবির ও পলাশ এক গাড়িতে গেল। গাঙের কুলের রাস্তা কোথাও কোথাও হাঁটু পানি, শ্মশানের পাড় ঘেঁষে পরিত্যক্ত এলাকা। এরপর শুধু ইটের ভাটা, মিল, কারখানা, এইসব। রাত 10টাকে মনে হচ্ছিল মাঝরাত। জনশূন্য পথঘাট। ধীরে ধীরে ওরা আরও ভয়াবহ এলাকার দিকে পাড়ি দিচ্ছিল। কাঠের মিল অনেকগুলো, আলোও কম ওইসব দিকে। ঘন জঙ্গল ও বিস্তর মাঠ, শনশনে মাঠ, অভিশপ্ত এক রাত। কবিরকে গাড়ি চালাতে দিয়ে পলাশকে জাগাতে চেষ্টা করলো জয়। গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে কোনো আশ্রয় খুঁজতে গেল জয়। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে বড়জোর আধা ঘন্টার মধ্যে পুলিশের হাতে পড়তে হবে নির্ঘাত। কোনো বসতিতে ঢুকে পড়ার চেয়ে ভালো কাজ নেই এই মুহূর্তে। সব মিল মালিকেরা দূরবর্তী, চৌকিদাররা পাহারায় আছে। পাহারা বাদ দিয়ে ঝোপে ঝাড়ে গাঁজা টানতে বসেছে সব। এখানে বসতি নেই, বহুদূর পর পর বসত বাড়ির মতো। জয় কয়েকটা বাড়িতে গেল, কিন্তু ডাকতে দ্বিধায় হলো। তার উপর তার পরনের লুঙ্গি, শার্ট, মুখ গলা রক্তে মাখামাখি। পিস্তল দেখিয়ে আশ্রয় আদায় করা ছাড়া উপায় নেই। পিস্তল বের করে তা মিছিমিছি লোড করলো। বুলেট নেই কাছে, ম্যাগানিজও খালি। কিছুটা প্রস্তুতি নিয়ে একটা ছোট্ট টিনের বাড়ির সামনে গিয়ে ডাকলো। একজন মহিলা বেরিয়ে এলো। অন্ধকারে কেউ কারো মুখ চিনছিল না। মহিলা ভেতরে আলো আনতে গেল বোধহয়। জয় হাত পিছমোড়া করে দাঁড়িয়ে পিস্তলটা ডান হাতে রাখলো। তার যা অবস্থা তা দেখে যে কোনো মহিলা এক কান ফাটানো চিৎকার পারবেই পারবে।